ইন্ডাস্ট্রির 60% ডিরেক্টর রেপিস্ট। নো, তোমার কি মনে হয়? নো, 1 মাস কাজ করে 6 মাস কি করে চালাবে? এবার না লাইভলিহুডের ব্যাপারে উপরে ডিপেন্ড করে কে কত ল্যাভিশলি স্পেন্ড করছে। এবার জানে যখন নেই, তা আমি কেন স্টারবাক্সে যাব? পাশের চায়ের দোকান থেকে তো চা খাওয়া যায়। এখন কাউকে জোর জবরদস্ত তো ইমপ্লাই করাতে পারবে না যে বিয়ে করতেই হবে, যে বিয়ে করতে চাইছে না বিয়ে করছে, সে লিভিং এ আছে তো আমি জোর জবরদস্তি বিয়ে, সেটা তো হয় না। হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ড দ্যাট ইউ ইউজড? রিগ্রেসিভ। অনেক প্রবলেমস আছে যেটা আই থিঙ্ক একটা মানে সিম্পল লাইফ দিয়ে দেখানো যাবে না। একদম। মায়ের থেকে বাংলা পেয়েছি আর পুরোটাই পাপার ফ্যামিলির থেকে মালায়ালাম পেয়েছি, কিন্তু আমাকে কোনোদিন ওই গির্জায় যেতে হবে বা মন্দিরে যেতে হবে, এটা পুজো করতে হবে, এই করতে হবে, সেটা কোনোদিন করা হয়নি। মেয়েদের বাড়িতে তো আটকে থাকতে পারবে না, তাদের তো বাইরে বেরোতে হবে। ওই বাজারে আমাকে ওই মল্লিকবাজারে বাসে, বিকজ আমার একটা পার্টিকুলার টাইম ছিল, একজন আমাকে ফলো করতো রোজ। মানে আমি সত্যি কোনোদিন ভাবতে পারিনি দ্যাট আই উইল আর্ন আ সার্টেন অ্যামাউন্ট। খুব বকা খেয়েছি, কিন্তু উনি বলেছিলেন বিনা যদি কেউ হয় তুই হবে বিনা পানি। অ্যাকচুয়ালি আমাকে না পলিটিক্যালি কারেক্টটাই বলতে হবে, কারণ হচ্ছে আমি সব কথা সবাইকে বলি না। আমাকে একজন একটা ফটোশুটে গিয়ে বলেছিল মোটা দীপিকা, আমার একটা ফ্যামিলি মেম্বারের সাথে একটা বিষয় নিয়ে একটু আমি আমার স্ট্রং ওপিনিয়ন রেখে দিয়েছি। নাম নিয়ে বলতে হবে না, নাম দ্যাট ইজ রং। অনেস্টি, রেসপেক্ট, ট্রুথ, আর কি। নমস্কার, মগজমারির পডকাস্টের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। মেগা সিরিয়াল আজকে যেটা হচ্ছে, মেগা সিরিয়াল খুব রিগ্রেসিভ লেখা হচ্ছে। মানে একটা মেয়ের 3টে বিয়ে, 4টে বর, 6টা বয়ফ্রেন্ড, আর এরা হচ্ছে কলতলায় ঝগড়া করে বেড়ায়। এবং কিছু লোক আছে যারা কোনো কাজ করেন না, বাড়ির বড় একটা ডাইনিং রুমে এসে সবাই বসেন এবং সবাই তার মতামত দেন। কেউ কোনো কাজ করে না, আর সবাই সুন্দর সুন্দর জুয়েলারি পরে আছে, এটা। আর আমি যারা ডিরেক্টর তাদের জিজ্ঞাসা করেছি, তারা বলছে খুব রিগ্রেসিভ লেখা, এটা আমরা বানাতে চাই না। যে রাইটার সে বলছে এটা আমরা লিখতে চাই না, তারপরে হচ্ছে। আর এর পুরো দায়ভার যার মাথায় থাকে সে হচ্ছে গিয়ে সেই সিরিয়ালের হিরোইন। সেই রকমই একজন আমাদের সঙ্গে আজকে রয়েছে, অ্যান মেরি টম, তাই তো? হ্যাঁ, আমি কিন্তু নামটা বোধহয় ঠিক বললাম কিনা না, ঠিক আছে, অ্যান মেরি টম। কিন্তু তার আগে আমি বলবো, মেগা সিরিয়াল ঠিকই বললেন, কিন্তু যে যে টপিক গুলো বললেন, কি কি হয় মেগা সিরিয়াল বললেন, আই উইল গো এগেইনস্ট ইট। তাহলে তো খুলে হবে ব্যাপারটা। কারণ আমি দেখেছি, আই ওয়াজ ফরচুনেট দ্যাট ওয়ে, যে আমি যে সিরিয়াল গুলো করেছি সেরকম হয় না। মানে কলতলার ঝগড়া না, তারপরে হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ড দ্যাট ইউ ইউজড? রিগ্রেসিভ। তারপর ছেলেরা কোনো কাজ ছাড়া বাড়িতে বসে ড্রয়িং রুমে ঝগড়া করে, সেগুলো না। আই থিঙ্ক মেগা সিরিয়ালে তো সবটা দেখানো যায় না, মানে সবটা ইন দ্য সেন্স আমি আজকে এখানে এলাম, আমি বাড়িতে গিয়ে কফি খাবো, আমার বাড়িতে গিয়ে আমি আমার মামি পাপার সাথে কথা বলবো, আই উইল টক টু আ ফ্রেন্ড, আমি সবটা দেখাতে পারছি না। মেবি আমার হাজবেন্ড বলে না, হিরো তো কোনো কাজ করছে না, ও তো জাস্ট বসে ওয়াইফকে সাপোর্ট করছে বা ঝগড়া করছে ফ্যামিলিতে। ইউ নেভার নো, ও হয়তো কাজে গেছে, তারপর ফিরে এসে এসব হচ্ছে। একদম, বাড়িতে তো ঝগড়াঝাটি হতেই পারে। আর কলতলার ঝগড়া, আই ওয়াজ নট ফরচুনেট অর আনফরচুনেট টু ডু কলতলার ঝগড়া। আমি খুব ভালো ভালো ক্যারেক্টার্স প্লে করেছি, আর আমার প্রডিউসার, আমার ডিরেক্টর, আমার এন্টায়ার টিম, আর সবার থেকে বেস্ট জিনিস হচ্ছে অ্যাজ অ্যান মেরি টম আমি অনেকগুলো রোলস পেয়েছি। যেরকম ফার্স্ট আমি একটা বলি, বিনা পানি করেছিলাম, গ্রামের রানী বিনা পানি, স্টার জলসায়। আমি একটা গ্রামের মেয়ে ছিলাম, আমার একটা স্বপ্ন ছিল, বাট একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যেটা হচ্ছে যে আমার অনেক ছোটবেলা একটা বিয়ে হয়ে যায়। মানে বিয়ে হয়ে যায় ইন দ্য সেন্স, বিয়ে ঠিক হয় না, আমাকে জোর জবরদস্তি আমাকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হয়, সে বিয়েটা হয় না। বাট ওই সিচুয়েশনে পড়ে কিছু একটা কারণে সিঁদুর পড়ে যায় আমার মাথায়, অ্যান্ড আই ক্যারি দ্যাট ফরওয়ার্ড। As a decision making person, it was my choice to believe that
আমার এই লোকটার সাথে বিয়ে হয়েছে। হুম এখন হয়তো আমি নাও মানতে পারতাম, হুম বাট উই চোজ টু সিলেক্ট দ্য স্টোরি হুম। দ্যাট এইটা আমরা দেখাবো। হ্যাঁ, তো এখানে আমার একটু বলার আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি একদম মেগা সিরিয়ালের স্ট্যান্ডার্ড ধরি, সেটা হচ্ছে কি তাহলে ধরা হয় আহ, গানের ওপারে। হ্যাঁ, গানের ওপারে ধরা হয়, সেখানে কেউ বলে না রিগ্রেসিভ। এবং যারা মেগা সিরিয়াল আজকের দিনে করেন, ইয়ং এবং পুরনো সবাই বলে যে গানের ওপারে হচ্ছে আদর্শ এক্সাম্পল ফর মেগা সিরিয়াল। yeah, তো হচ্ছে গিয়ে আমি কথাটা যখন বললাম, সেটা হচ্ছে গিয়ে 51 ইকুয়াল 1 one, অর 100, হুম, আর এটা 49 ইকুয়াল 0। মানে যেটা সংখ্যাগরিষ্ঠ বেশি, এই okay, মুহূর্তে যদি আমার 50টা সিরিয়াল চলে, তার মধ্যে যদি 51টাতে বিয়েকে বিয়েকে ওই ওরিয়েন্টেশনে দেখানো হয়, রিগ্রেসিভ দেখানো হয়, তাই 49টা যেটা আছে সেটাকে আমরা ধরবো না। রিগ্রেসিভ মানে কিরকম? বিয়েটাকে কি করে রিগ্রেসিভ ধরা হয়? বিয়ে নয়, বিষয়টা বিয়েতে নয়, সাবজেক্টটা রিগ্রেসিভ, ওকে, এটা হচ্ছে লোকের বক্তব্য। ওকে, মানে একটি মেয়ে যে হচ্ছে কি সে সবকিছুই করতে পারবে, হুম, সবকিছু করতে পারবে এবং সে বিভিন্ন ভাবে ভিকটিম হবে। হুম, হুম, আমরা পার্সোনাল লাইফে বা আমার দেখা কোনোভাবে মেয়েরা এইভাবে জীবন যাপন করেন? আমরা তো দেখাচ্ছি এটা। হ্যাঁ আমি এখানে, আমরা অনেকজন, তিনজন হ্যাঁ আছি, বাট আমি দুজনকে জিজ্ঞেস করব হুম। যে তোমরা কি এরকম আনফরচুনেট কিছুই ফেস করনি লাইফে? হ্যাঁ স্ট্যান্ড ওয়্যার ইউ আর টুডে? হুম, অফকোর্স, হ্যাঁ বাট sometimes হ্যাঁ sometimes, they were friends too, yeah, right. তো অনেক প্রবলেমস আছে যেটা আই থিঙ্ক হুম, একটা মানে সিম্পল লাইফ দিয়ে দেখানো যাবে না, একদম। মানে বোঝানো হয়তো যাবে না। আর আমাদের যারা সবাই তো সবাই দেখে, কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্স কারা? মানে সিরিয়াল দেখে, আমি দেখেছি যে আমাকে মাচায় ডাকা হয়, আমাকে শোজে ডাকা হয়, সেখানে সেখানে যে মেয়েরা দেখছে, আমি না শোতে গিয়ে সব সময় একটা কথা বলি যে আমি যদি একটা স্বপ্ন দেখতে পারি তোমরা আর পূরণ করতে পারি, এটা আমার স্বপ্ন ছিল না, বাট তাও উইথ টাইম আমাদের ড্রিমস অল্প অল্প পাল্টায়। মানে এখন দিস ইজ মাই ড্রিম, আই এম লিভিং আ ড্রিম লাইফ। তো এইখানে দাঁড়িয়ে যদি আমি আমার ড্রিম ফুলফিল করতে পারি, এখানে প্রত্যেকটা মারা যে ড্রিম গুলো দেখে এসেছে, তারা যেটা ফুলফিল করতে পারেনি, তারা যেন সেই ড্রিম গুলো নিজের মেয়ে বা নিজের পাশের বাড়ির মেয়ে থ্রু দিয়ে আহ, সেটা ফুলফিল করে। আসলে আমরা যে প্রফেশনে আছি না, আমাদের আর্টিস্ট বলে না। হ্যাঁ, তো আর্টিস্ট, আমাদের আর্টিস্ট হিসেবে যেমন আমার একটা দায়িত্ব থাকে, তাই না? সবারই দায়িত্ব থাকে। তো আমরা বলি আমরা ক্রিয়েটার, মানে কিছু ক্রিয়েট করছি। রাইট, তো আমরা যখন ক্রিয়েটার, তখন প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি ফর সোসাইটি, না? কিছু আমরা ভ্যালুজ অ্যাড করতে করতে যাব, রাইট, তাই না? রাইট, তো আমার সেটাই বক্তব্য। আমি প্রোগ্রেসিভ রিগ্রেসিভ কথাটা এটাতে আমি বলতে চাইছি যে আমরা কি যেটা করছি সেটাতে ভ্যালু অ্যাড করছি। এইখানে আমি আর একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমার একটা চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানে আমার 14 বছর ফিল্ম ইন্ডাস্ট্রির পেরিফেরির মধ্যে কেটেছে। তো সেখানে আমরা রবীন্দ্রভারতীর পাস আউট কিছু বন্ধু বান্ধব সেই চায়ের দোকানটা আড্ডা মারি। তো কাকিমার কাছে আমরা চা চাইতে গেলে তার একটা তারস্বরে টেলিভিশন চলতে থাকে, ঠিক আছে? এবার উনি কখনোই টেলিভিশনের দিকে তাকান না। তো এটা সন্ধ্যে 6টার থেকে শুরু হয় এবং 10:30 অব্দি রাত এটা চলতে থাকে। তো উনি আমাদেরকে বলছে, আমি বললাম টেলিভিশনটা চলছে, তুমি দেখছো না কেন? বলছে না, আমি ওটা দেখি না, ওটা আমি শুনি। মানে আমার হাজবেন্ড এখন নেই, আমার ছেলে এখন নেই বাড়িতে বা দোকানে আমার সঙ্গে নেই, আমি তার সঙ্গে কথা বলতে পারছি না, এইটাকে আমার রেডিওর মতো হয়ে গেছে টেলিভিশনটা। এক, আর ওনার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন হচ্ছে এটা, সে মহিলা কিন্তু খুব পড়াশুনো জানেন না, লজিক জানেন না, তারপরেও সে বলছে আসলে 5:30টায় যেটা হচ্ছে, 6:30টায় যেটা হচ্ছে, 7:30টায় যেটা হচ্ছে, 9:30টায় যেটা হচ্ছে বা 11:30টায় যেটা হচ্ছে, ক্যারেক্টার গুলো পাল্টে যাচ্ছে, সবাই এক কথা বলছে। সিচুয়েশন যাই হোক না কেন, ডায়লগ এদিক ওদিক করে সবাই এক কথাই বলছে, একে আটকাও, তাকে থামাও। একটা লোককে চারদিক থেকে 4টে লোককে এরকম টেনে নামানোর একটা কাকড়ার লড়াই দেখানো হচ্ছে।
সেখানে কিন্তু তাকে জেতানো হচ্ছে। হ্যাঁ, জেতানো হচ্ছে। এইটাতে আমাদের ভ্যালুজ অ্যাড করে কিনা সেটা হচ্ছে আমার বক্তব্য, যেটা আমার ভ্যালুজ অ্যাড করবে। তো এন্টারটেনমেন্টও তো হবে নিশ্চয়ই, এন্টারটেনমেন্টও একটা পার্ট, আবার এন্টারটেনমেন্টের সঙ্গে ভ্যালুজও আমরা অ্যাড করি। করতে পারি, হ্যাঁ, রাইট। সেইটাই আমি বলছি। আমি যতজন ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি তাদের পরিষ্কার বক্তব্য, আমরা এটা কেউ করতে চাই না, তারপরে হচ্ছে। এবং এটার সব দায়িত্বটা তোমাদের উপরে থাকে। যেমন মাঝখানে একদিন শ্রীপর্ণার আমি একটা ইন্টারভিউ নিতে গিয়ে শ্রীপর্ণা বলছে আমি না এটা করতে চাই না, এটা বলতে চাই না, কিন্তু আমাকে টলিগঞ্জ সাস্টেন করতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে এই কাজটা করতে হবে। বলছি আমি একটা সিন পড়ে গেছি, আমার শাশুড়ি মা আমার পাশে বসে আছে, শ্রীপর্ণাকে নিশ্চয়ই চেনো, যে টুসু বলে খ্যাত। সে বলছে আমি এত এফোর্ট দিয়ে সিনটা করে এসেছি, এখানে আমি বসে আছি, আমার শাশুড়ি মা কিছুই তাকালো না, সে পেঁয়াজ কাটো না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলছে। আমি মনে করছি আমি যেটা ক্রিয়েট করছি সেটা ভ্যালু অ্যাড করছে না, ভ্যালু অ্যাড করলে উনি আমার দিকে তাকিয়ে থাকতো, মানে ওইটা দেখতেন। রাইট। এটা হচ্ছে কি, এবার আমি ওটাই জানতে চাইছি যে তুমি যে ক্যারেক্টারটা করছো, সত্যি আমরা যে ভাবছি যে ভ্যালু অ্যাড করছি, তোমার কি মনে হয় যে আমরা কি সত্যি সেটাতে ভ্যালু অ্যাড করতে পারছি? আমি সত্যি অ্যাড করতে পারছি কিনা বলতে পারবো না, হুম বাট আমি জাস্ট হুম কয়েক হুম বছর হলো, হুম বাট আমি যখন একটা ক্যারেক্টারটাকে দেখি হুম বা জিজ্ঞেস করি, আমি তো হুম হুম ফার্স্ট জিজ্ঞেস করবো হুম আপনি কিরকম দেখেছেন হুম রুমঝুম, হুম হাউ ইজ রুমঝুম। হুম যখন আমি কিছু পোর্ট্রে করব, বিলিভেবল তো হতে হবে, হুম নিজের জন্য হুম বিলিভেবল হতে হবে হুম যে আমি কিছু একটা দেখাচ্ছি, একটা ভ্যালু অ্যাড করছি, আমি ফাইট করছি, তো আমার জন্য দ্যাট ফাইট ইজ দ্য ভ্যালু। হুম দ্যাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা মেয়ের কাছে এই ইনফরমেশনটা যাচ্ছে, একটা ভ্যালু যাচ্ছে যে যতই লড়াই হোক না কেন, হুম আই অ্যাম গোয়িং টু উইন। হুম সে মেয়েটা হয়তো 10 বার ফেল করে, শি ডাজন্ট এন্ড আপ উইনিং হুম এন্ডে গিয়ে, হুম by her 30s, by her 40s, but still the journey is important. হুম আমি তো প্রত্যেকটা হিরোইন, শি উইন্স, হুম শি নোজ এভরিথিং, হুম রাইট? হুম তো ওইটাই, মানে আমি পার্টিকুলারলি বলছি, দ্যাট ইজ হোয়াট আই এম প্রোভাইডিং। হুম এবার এই এই বিতর্কটা আমরা আবার একটু পরে ফেরত আসবো। ওকে। তো সেটাতে হচ্ছে কি, তোমার নামের মানেটা বলো। একটা আহ, বেশ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। তো হচ্ছে কি তোমার নামের মানেটা বলো। আমার নাম অ্যান মেরি। হ্যাঁ টমের কোনো মানে নেই, আই ডোন্ট থিঙ্ক টম হ্যাজ আ হ্যাঁ মিনিং, বাট অ্যান মেরি মানে হচ্ছে যিশুর মা। আচ্ছা আচ্ছা। এবার তুমি তো বাঙালি নও, না, বাঙালি, বাঙালি মানে মানে মিক্সড। কি রকম তো বাঙালি সেটা একটু পাপা বলো হচ্ছে আর কি। সাউথ ইন্ডিয়ান, হি ইজ এ হুম কেরালাইট, মাম্মি হুম হচ্ছে বাঙালি। হুম তো সেইভাবে মিক্সড, হাফ মানে বেঙ্গলি হাফ। তোমার বাবা মায়ের কি অ্যারেঞ্জ না লাভ না, ম্যারেজ? লাভ ম্যারেজ, হুম লাইক লাভ অ্যারেঞ্জড কাইন্ড অফ ম্যারেজ। ওরা একসাথে একটা জায়গায় কাজ করতো, হুম সেখান থেকে ওদের দুজনের জন্যই প্রসপেক্ট দেখা হচ্ছে। হুম তো ওখানে লোকরা ভাবলো, আরে ওরা ডিফারেন্ট মানুষজন দেখছে, এদের দুজনেই কেন দিয়ে দেওয়া হোক না, না হুম কেন? তো দ্যাটস হাউ দে আর টুগেদার। হুম তারপরে ভালোবাসা হয়, অ্যাট দে ম্যারিড, বাট ওদের কিন্তু মাম্মির ফ্যামিলি হুম মানেনি পাপাকে। আচ্ছা, তো এখনো স্টিল? এখন মেনে গেছে। আচ্ছা। তো তখন একটু ছোট্ট করে অনুষ্ঠান করে একটা বিয়ে হয় হুম মাম্মি পাপার। হুম তারপরে অনেক বছর পরে 2002-3-এ, হুম আই থিঙ্ক 2002-2003, তখন মাম্মি পাপার বিয়ে হয়। তো ফাইনালি বড় করে হুম ওদের পাপার ফ্যামিলির দিক দিয়ে, হুম খ্রিশ্চান ফ্যামিলি সেলিব্রেশন, খ্রিশ্চান ওয়েডিংটা হুম। হয়। তখন আমিও প্রেজেন্ট ছিলাম পাপা মাম্মির পেছনে, এরকম আচ্ছা করে আচ্ছা। দাঁড়িয়েছি, বিয়ে হচ্ছে। না এটা বাঙালিদের ক্ষেত্রে, হিন্দু বাঙালিদের ক্ষেত্রে একটু মেনে নেওয়াটা ডিফিকাল্ট হ্যাঁ, হয়তো। কেরলের কোনো খ্রিস্টান ফ্যামিলির মেনে নেওয়া, কারণ আহ, তাদের তাদের পক্ষে মেনে নেওয়াটা ইজি, আমাদের ক্ষেত্রে একটু আমাদের অনেক কিছুতে আটকায় আর কি। তো হচ্ছে গিয়ে তোমার এখানে তুমি কোথায় বড় হয়েছি? এখানে প্রথমে আমি কাঁচরাপাড়ায় ছিলাম। হুম কাঁচরাপাড়া একটা হোম আছে, ফ্যামিলিয়া হোম বলে। হুম সেখানে মাম্মি পাপা ইন্ডিভিজুয়ালি কাজ করতো। আচ্ছা ফ্যামিলিয়া হোম ইজ বেসিক্যালি আর একটা অরফেন হোম আর একটা ওল্ড এজ হোম, দুটো মিক্স করে একটা বিশাল বড় একটা হোম আছে। তো সেখানে মাম্মি পাপা কাজ করতো। মাম্মি টিচার হিসেবে, আর পাপা ওখানে সব কাজ হুম হুম দেখাশোনা করতো। আম, তো সেখানে ওরা দুজনের বিয়ে হয়। সেখানেই আমিও হই বিয়ের পর ওদের।
মানে ওই স্মল ওকেশনের পর। তারপরে উই শিফট, তখন হ্যাঁ খুব ছোট ছিলাম, একদম ছোট ছিলাম, মানে আই ডোন্ট নো কত সালে আমি গেছি, আমি জিজ্ঞেস করিনি কোনোদিন, হুম বাট খুব মানে যখন আমি ভাষা হুম হুম হুম। জানি কিছু, মায়ের থেকে বাংলা পেয়েছি আর পুরোটাই পাপার ফ্যামিলি থেকে হুম। মালায়ালাম পেয়েছি। মানে তুমি কাঁচরাপাড়া থেকে কেরলে শিফট করে হ্যাঁ গেছো, হ্যাঁ। তারপরে আবার এখানে কখন এলে? এইখানে অনেক পরে এসেছি ওদের, মানে ফাইনালি ক্রিশ্চিয়ান ওয়েডিং এর পরে আমরা এখানে এসেছি, হুম, তখন বড় হয়ে মোটামুটি বড় হয়ে গেছি। তোমার পড়াশোনা তাহলে ওখানটায়? পড়াশোনাও মিক্সড, আচ্ছা। এখানেও তো পড়তে হয়েছে, স্কুল ক্ল্যারেটে পড়েছি হুম আর কলেজ ফ্রম জেভিয়ার্স। হুম। এবার তুমি তোমার পাপার সাইডেরও ফ্যামিলি দেখেছো, মাম্মার সাইডেরও ফ্যামিলিটা দেখেছো। হুম। তো দুটো ফ্যামিলি, একজন খ্রিস্টান একজন বাঙালি, দুজনের মধ্যে এদের মধ্যে রিলিজিয়ান ভ্যালুটা কে কোন ফ্যামিলিতে কিভাবে কাজ করে? হ্যাঁ, এবার এখানে একটা বলি, আমি ছোটবেলায় যখন আমাকে, হয় না যে বাচ্চারা বাবার হুম রিলিজিয়ন বা মার রিলিজিয়ন নিয়ে বড় হয়, তো হুম আমাকে সেটা কোনোদিন ফেস করতে হয়নি। হুম লেখা হতো একটা, হুম হুম লিখতে তো হবে, না হলে হুম স্কুলে ভর্তি নেবে না, লেখা হতো একটা, কিন্তু আমাকে কোনোদিন ওই আহ, গির্জায় যেতে হবে বা মন্দিরে যেতে হবে, এটা পুজো করতে হবে, এই করতে হবে, সেটা কোনোদিন করা হয়নি। যখন আমার বাবার একটা ট্রান্সফরমেশন হচ্ছিল, লাইক ফেথ দিক দিয়ে হুম দেখতে হুম গেলে হি হ্যাড আ হিউজ ট্রান্সফরমেশন, যখন একটা এথিস্ট থেকে পাপা স্টার্টেড বিলিভিং ইন গড। হুম তো সেই সময় পাপা একটা জায়গায় যায়, তো সেখানে ওই হুম বলে হুম না, কি বলে, হোয়াট ডু ইউ কল ইট, কাউন্সিলিং। তো সেখানে গিয়ে পাপা নিজের ফেথ আবার ফিরে পায়। হুম তখন মা ফাইনালি ডিসাইড করে যে, তখন 2002 2003 এর হুম। কথা, তখন মামি ফাইনালি ডিসাইড করে যে মাম্মি ক্রিশ্চিয়ানিটি নেবে। আচ্ছা। তত বছর ধরে দে ওয়ার হ্যাভিং সেপারেট লাইক হুম হুম। রিলিজিয়ন অ্যান্ড যেটা হয়। তখন আমার কি মনে হলো অ্যাজ এ চাইল্ড, যখন পাপা ফিরে এলো ওই কি বলে কাউন্সেলিং করে। কাউন্সিলিং এর পর, আই রিমেম্বার, মানে আমাদের ফ্যামিলির একটা খুব ক্লোজ মোমেন্ট ছিল আমাদের তিনজনের মধ্যে। হুম আই রিমেম্বার পাপা মাম্মি বলছে যে তুমি খ্রিস্টান হবে, মানে হুম হুম পাপা অবাক, মানে হঠাৎ করে সুমিতা কি করে, মাকে সুমিতা বলে ডাকে, পাপা বু বলে ডাকে। তো বলছে তুমি খ্রিস্টান হবে, তো আমাদের তিনজনের ওই একটা ক্লোজ মোমেন্টে আমি দুজনকে জড়িয়ে ধরে বলে, আমিও হব। আচ্ছা। তো তখন পাপা বলে ঠিক আছে চলো আমরা তিনজনে আবার ক্রিশ্চিয়ানিটি নিয়ে লেটস হুম কন্টিনিউ আওয়ার লাইফ। হুম তখন ওদের ফাইনালি আবার বিয়ে হলো, মানে হুম হুম প্রপার ওয়েডিং হলো। হুম তখন আমিও রিলিজিয়ন নিই। হুম তখন আমি যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলাম, হুম আমাদের যে ফেজেস থাকে সেগুলো অনেকগুলো একসাথে আমরা দুজন পেয়ে যাই। হুম। তো তারপর তো থেকে আমি বলছি এইটা মানে তোমার এখন তুমি এটাকে কিভাবে ভ্যালু করো যে সত্যি সত্যি মানে চেঞ্জেস দরকার আছে না? চেঞ্জেস দরকার আছে কি? চেঞ্জেস মানে, মানে এই যে কনভার্সন বা কনভার্ট হওয়া, না এটা কি দরকার আছে? মানে তোমার কি মনে হয়, তোমার অ্যাসপেক্ট থেকে আমি জানতে চাইছি। দেখো সবকিছুরই একটা রুলস অ্যান্ড রেগুলেশনস, আমরা একটা রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে থাকলে হুম একটু কম্পোজ লাইফ, একটা প্রপার লাইফ লিড করতে পারি। হুম সেখান থেকে আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনিথিং রং ইন ইট, যদি না তুমি আহ, তোমার নিজের ভেতরে সোল বলছে দ্যাট দিস ইজ রং। হুম আমার কোনোদিন সেই চাপিয়ে প্রার্থনা, চাপিয়ে মন্দিরে যাওয়া কিচ্ছু হয়নি। হুম আর আমি যখনই যা ডিসিশন নিয়েছি হুম রিলিজিয়াসলি কোনোদিন আমাকে নিতে হয়নি, হুম। সো আই ওয়াজ ওকে উইথ ইট। মানে তোমার বাবার সঙ্গে এটা নিয়ে কখনো ডিসকাস হয়েছে? বলছে তুমি সে যে আস্তে আস্তে যে আমি যদি বাংলা করেই বলি তাহলে না, নাস্তিক থেকে আস্তিকের যে জার্নিটা, তো এইটা যখন হয়েছে পরবর্তীকালে তোমার বাবার সঙ্গে কথা হয়েছে যে এটা কেন ওনার হঠাৎ করে কেন মনে হলো, কি উপলব্ধি এলো যার জন্য উনি এখান আই থেকে ডোন্ট নো, ওখানে, আই মানে এটা তোমার তো একটা বড় আলোচনা হতে পারে না? হ্যাঁ, এটা আমি জানি, আমি বলছি তো হুম পাপা এখানে ফাদার হতে এসেছিল, আচ্ছা। প্রিস্ট হুম হতে হুম এসেছিল। তো ক্যাথলিক খ্রিস্টানরা প্রিস্ট হয়। তো সেখান থেকে পাপা একটা অন্য একটা কিছু জয়েন করে, যেখান হুম থেকে মানে ব্রাদার হয়ে পাপা ড্রপ আউট করে ওখান থেকে, হুম প্রিস্ট হবে না বলে বেরিয়ে আসে। ওটা সেলফ, মানে নিজস্ব নিজস্ব একটা চয়েস, যে হুম তুমি হতেও পারো নাও হতে পারো, তো ওখান থেকে বেরিয়ে আসে। তারপরে পাপা মাদার তেরেসার সাথে কাজ করছিলেন অনেক হুম বছর। তো তারপরে ওখান থেকে পাপা ওখানে যায়। তো যখন বেরিয়ে আসে, পাপা বলেছিল সামথিং ওর, মানে
পাপা কিছু তো একটা বিশ্বাস করতে পারছে না, কিছুতেই যিশুকে বিশ্বাস করতে পারছে না বা মাদার মেরিকে বিশ্বাস করতে পারছে না। তো অনেক বছর পরে পাপার মনে হলো যে না, আমি আবার বিশ্বাস করব আমার ফ্যামিলিকে মানে একসাথে রাখার জন্য, বিকজ সবাই আমরা বিশ্বাস করছি, সবাই আমরা প্রার্থনা করছি আমাদের সবার জন্য। সেখানে পাপা কি হয়েছে আমি ঠিক জানি না, ওই কাউন্সিলিং এ পাপার কি চেঞ্জেস এসছে। পাপা অনেক সময় বলতো মিরাকলস হ্যাপেন টু মি, কিছু একটা হয়েছিল, এন্ড আমি সত্যি মিরাকলে বিশ্বাস করি। আর তোমার এই যে তোমার মায়ের সাইডের ফ্যামিলি এখন যে যে আছে, তারা কিভাবে দেখে, তাদের অ্যাসপেক্টটা কি আজকের দিনে? আজকের দিনে যখন তোমার মা কনভার্ট করে গেল, তখন আজকের দিনে তাদের অ্যাসপেক্টটা কি, তারা কিভাবে দেখে জিনিসটাকে? ওরা ক্রিসমাসও সেলিব্রেট করছে, পুজোও সেলিব্রেট করছে, সব একসাথে, খুবই ভালো। না, কোয়েশ্চেন গুলো তো নিশ্চয়ই তৈরি হচ্ছিল, না, সেই দিক থেকে কোনোদিন প্রশ্ন করেনি। আর আমার পাপা আর মায়ের জন্য না আমরা তিনজনই সব, মানে উই ডিসাইড হোয়াট হ্যাপেন্স টু আস। তো সেই দিক থেকে কেউ কোনো, মায়ের দিক দিয়ে তো মানে মাকে আমরা ছোট একটা মেয়ের মতো ট্রিট করি অ্যাকচুয়ালি আমি আর পাপা। তো মানে সেই জন্য আমাদের মনে হয় ওকে প্রোটেক্ট করতে হবে, আমি তুই তোকারি করে ডাকি আমার মাকে, তো মনে হয় যেন ওকে প্রোটেক্ট করে রাখতে হবে। মানে আমার মার যেহেতু মায়ের দিদা একার কাছে বড় হয়েছে, মা সবকিছু পাইনি, তো আমার মনে হয় যেন ওকে যদি সবকিছু দিতে পারি তাহলে। বা কোথা থেকে মনে হলো অ্যাক্টিং করা যেতে পারে, মানে কিভাবে তো শুরুটা হলো? তো আমি ছোটবেলা থেকে ডান্স করি, আমার ফার্স্ট লাভ ইজ ডান্স। তো ডান্স করতে করতে আমি ব্যাকগ্রাউন্ড ডান্স করতাম। সেটা কোথায় শুরু হয়েছে, ওখানে না? কেরালা, কেরালা ছোট্টবেলা থেকে আমি ডান্স করি। ফার্স্ট ডান্স আমার মাই আমাকে তুলিয়েছিল আনন্দ লোকে, সেটা কেরালাতে করিয়েছিল আমাকে ফার্স্ট ডান্স ওখানে। আমার মনে আছে বড় একটা স্কুল স্টেজে আমি আনন্দ লোকে গাইছি, নিজেও জানি না মানেটা কি, তখন আমি বাংলা জানতাম না, মানে এইভাবে যে বাংলা তো জানতাম না, কারণ জন্ম হওয়ার কিছু দিনের বা কত দিনের মধ্যে আমি গেছি সেটাও জানি না, মানে চলে গেছিলাম কেরালায়। তো ওখানে মা আনন্দ লোকে বলে গানটাতে আমাকে ডান্স করিয়েছিল, তখন থেকে আমি ডান্স করি। এইখানে আসার পর আমি একটা জায়গায় ভর্তি হই সিসিলি দির কাছে, ব্যারাকপুরে। তো সেখান থেকে দিদি আমাকে বলে যে তুই আরো বড় স্টেজে ডান্স করবি, তুই তো এত ভালো ডান্স করিস, তুই ওই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড, জি বাংলা যে অ্যাওয়ার্ড গুলো, অ্যাওয়ার্ড শোজ বা ডান্স বাংলা ডান্স তখন যা যা হতো, তুই ব্যাকআপ করবি। বললাম হ্যাঁ, ডান্স করতে পারছি আর কি চাই। আর ডান্সের জন্য আমি মানে আমার স্লিপ ডিস্ক হয়েছে, মানে সবকিছুই আমার ডান্স ঘিরে, মানে আমার লাইফটা কিভাবে টার্নও করেছে টুয়ার্ডস অ্যাক্টিং, এটাও আমার ডান্সের জন্যই। তো সেখান থেকে আমি মনে হয় স্টার পরিবারই করছিলাম, পার্পল স্টুডিওতে করছিলাম। আমাকে কোনো একজন ডিরেক্টর দেখেছিলেন, আমার ঠিক মনে নেই, আমাকে তখন নাম জিজ্ঞেস করব কি করব আমি মানে বুঝতে পারছিলাম না। উনি আমাকে বললেন তুই এখানে আসবি, ডায়লগ বলতে হবে। তো আমি গেলাম ওনার কাছে পরের দিন, বাট আমি বাংলা বলতে পারি না। আমি গিয়ে বললাম আমি তো বাংলা পারি না। বললো ঠিক আছে করিয়ে নেবে, কিন্তু অডিশন দিলাম, হয়নি। এরকম করতে করতে দিদি আমাকে জোর জবরদস্তি, এখন যখন ফার্স্ট একবার কেউ ডেকেছে, অদিতি দি ছিল, মানে সিসিলি দির থেকে অদিতি, রিকি অদিতি ডান্স গ্রুপটা আছে না, সেখান থেকে। তো দিদি অনেক জায়গায় আমাকে পাঠাতো অডিশনসে। তারপরে হঠাৎ করে একদিন সুশান্তদার হাউস থেকে ফোন এলো, তারপরে চলছে। ডান্সটা এখন কতটা জায়গা জুড়ে আছে জীবনে? নিশ্চয়ই নেই, আই হোপ। না, আছে, কারণ হচ্ছে কিরকম আছে? কিরকম আছে, আমি যখনই সুযোগ পাই ডান্স করি। প্লাস আমি যখন সুশান্তদা এই সুযোগটা আমাকে দিয়েছিলেন আমার ফার্স্ট সিরিয়ালে, যে যখনই কোনো ডান্স হবে সিরিয়ালে সেটা আমিই করব। তো আমি বলতাম বাহ, তো ভালো ডান্স করছি, অ্যাক্টিং করছি, ভালোই লাগছে। এবার উইথ টাইম আমি রিয়েলাইজ করলাম এই যে ক্যামেরার সামনে যে ওই ম্যাজিকটা ক্রিয়েট করে না, এই যে আমরা দুজন আগে কথা বললাম আমাদের হাত পা কিন্তু ঠান্ডা হচ্ছিল না, এই যে ক্যামেরা অ্যাকশন বললো, ক্ল্যাপ করলে তারপর থেকে একটা অন্যরকম ম্যাজিক ফিল করতে পারছি, এইটার সাথে আমি একটু, এটা মানে একটা লংইং হয়ে গেল, আই লাভ ইট, এটা মানে ভালোবাসতে শুরু করলাম। আমি 3-4 জন, মানে তোমাকে নিয়ে 4-5 জনের সঙ্গে আমি কথা বললাম, যারা প্রত্যেকেই শুরুটা হয়েছে অ্যাজ এ ডান্সার হিসেবে। দেবপর্ণা,
খেয়ালি মণ্ডল, হুম। খেয়ালি মণ্ডল তো চ্যাম্পিয়ন ছিল বোধহয় হ্যাঁ, যত হ্যাঁ, সম্ভব। হ্যাঁ। তারপরে হচ্ছে দেবপর্ণা, শ্রীপর্ণা, তুমি, এই চারজন মোটামুটি। তারা বলছে জীবনে ডান্স আছে, তাদের শুরুটা ডান্স থেকে হয়েছে, কিন্তু একটা সময় গিয়ে তারা বলছে ডান্স আছে, না থাকার মতো পড়ে আছে। না, আছে। আছে, মানে ডান্সের পারফরমেন্স তো মানে সিরিয়ালের যে শিডিউলের চাপটা থাকে তার। পারফরমেন্স হয়তো করতে হ্যাঁ। পারি না, সত্যি পারফরমেন্স করাটা হয় না। সেরকম ডান্স ক্লাসেও এভরি উইক যাওয়াটা হয় না। হুম বাট ডান্স বাঁচিয়ে রাখা তো সেটা নিজের মধ্যে, মানে। হুম আর মা সারাক্ষণই বলতো ও মনে হয় খায়ও ডান্স করে। আমাকে অনেকজন বলে, আমাকে আমার ফার্স্ট সিরিয়ালের সবাই বলতো যে তুই যখন কথাও বলিস না, তোর মধ্যে ওই যে মানে হুম হুম হুম। মানে এক একটা জিনিস থাকে, মনে হচ্ছে না তুই ডান্স করছিস মনে হয়। আমাদের বিশাল বড় একজন রিসার্চ টিম আছে, যে অনেক কিছু রিসার্চ করে দিয়েছেন আমার হাতে, ধন্যবাদ তাকে তার জন্য। না, সেটা হচ্ছে গিয়ে এই যে বাংলা ভাষা শেখার প্রসেসটা, তোমার ভাষা নিয়ে একটা সমস্যা হচ্ছিল, হ্যাঁ। আহ, সেইটা কিভাবে ওভারকাম করলে? মানে একটা সার্টেন বয়সের পর ভাষা শেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় না, তো সেটা তুমি কিভাবে ওভারকাম করলে? তো আমাকে স্ক্রিপ্ট প্রচন্ড হেল্প করেছে। হুম স্ক্রিপ্ট প্রথমে আমি পড়তেও পারতাম না ঠিক করে, তো মাঝে মাঝে আমাকে মা হুম ভয়েস রেকর্ড করে পাঠাতো। হুম বা আমার যে হুম সিরিয়ালের আর্টিস্ট ছিল, হুম ওরা প্রচন্ড সাহায্য করেছে, ডিরেক্টর প্রচন্ড সাহায্য করেছে। বকা দিত, হুম কিন্তু ওই বকার জন্যই আরো মনে হয় ওই এনার্জিটা পেয়েছি যে হুম আর একটু বাংলা ভালো করে শিখলে আরো ভালো করে বলতে পারবো, আর হুম অসুবিধা হবে না। তো সেই করতে করতে আস্তে আস্তে উইথ টাইম শিখে গেছিলাম। হুম এখনো বলতে গেলে সত্যি আমার অসুবিধা হুম হয়। অসুবিধা ইন দ্য সেন্স, কঠিন বাংলা যখনই দিয়ে হুম দেয় হুম যেটা আমার ডিকশনারিতে নেই, হুম হুম সেইগুলো বলতে, কারণ আমি যদি বিশ্বাস না করতে পারি ওয়ার্ডটা, আমি হুম হুম মানেটা হুম জানি না, তখন বলতে অসুবিধা হয়, মনে হয় যেন তার আগে একটা পজ দিয়ে বলি। হুম তারপরে দেখা যায় যে সেন্টেন্সটার মানে বেরোলো না। হুম তো তখন আমাকে পীযূষ দা বলো, আমার বাকি সব ডিরেক্টররা আমাকে অল্টারনেটিভ ওয়ার্ডস দিত, বা আমাকে এত ভালোভাবেই বুঝিয়ে দিত ওই ওয়ার্ডটার হুম মানে, যে আমার বলতে খুব সুবিধা হতো। হুম। মেয়েদের নিরাপত্তা নিয়ে তোমার কি ধারণা? মানে কি হওয়া উচিত, কি করা উচিত? আজকে নিজে তো সাকসেসফুল, না, যে ফিল্ডে আছে তোমাকে 10 জন লোক চেনে, হুম। তো একদম যারা একদম স্টেয়ারের শেষের দিকে আছে, তাদের নিয়ে কখনো তোমার ভাবনা এসেছে যে এটা নিয়ে এটা করা যেতে পারে, এটা নিয়ে কথা বলা যেতে পারে, এটা নিয়ে কি করা যেতে পারে? কখনো এটা মাথায় এসেছে বা কিভাবে? ভেবেছি, হুম কিন্তু সেইভাবে কি করা যেতে পারে সেটার কোনোদিন আমি কনক্লুশনে আসতে পারিনি। হুম আহ মেয়েদের বাড়িতে তো আটকে থাকতে পারবে না, তারা, তাদের তো হুম বাইরে বেরোতে হবে। হুম তো আমার মনে হয় মেয়েদের সিকিউরিটির জন্য কিছু যদি করতে হয়, সেটা বাড়ি থেকেই করতে হবে। হুম মানে ছোটবেলা থেকেই, যেখানে এভরি, শুধু মেয়েদের কেন বা ছেলেদের কেন বলবো, হুম মেয়েদেরও হুম সামটাইমস মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু হয়ে দাঁড়ায়। হুম তো বাড়ি থেকে ওদের সেভাবে লার্নিং বা আম, তাদের প্রপার গাইডেন্স দেওয়া, যে দ্য রেসপেক্ট, কি করা উচিত কি করা উচিত না, যদি সেটা বাড়ি থেকেই হুম হয়, হুম তাহলে তো মেয়েদের তো আর কোনো চিন্তা নেই। হুম। আর কি। না, আমি আর একটা অন্য অন্য অ্যাসপেক্ট থেকে যদি জিনিসটা বলি, হুম। সেটা হচ্ছে কি যে উম, যারা মেয়েদের স্বাধীনতা এইসব নিয়ে যারা কথা বলেন, তাদের একটা বেসিক জায়গা দেখেছি আমি, তারা প্রথমত হচ্ছে কি তারা ড্রেসের স্বাধীনতা চায়, আহ, তারপর হচ্ছে গিয়ে ফিনান্সিয়ালি স্বাধীনতা চায়, তারপরে হচ্ছে কি এই ভাবনা, আমাদের যে ভাবনা আছে এটা যে রিক্রিয়েট করতে হবে, নতুন একটা ডেফিনেশন সেট করতে হবে, প্রোগ্রেসিভ ভাবনা আমাদের মাথায় আসতে হবে, সেইটা কি মানে সেইটা তুমি দেখতে পাও? উম, এটা আমাকে প্রশ্ন করাটা আমার মনে হয় না তুমি রাইট, বিকজ সেটা কিভাবে আমি, দেখো, কারণ হ্যাঁ, তুমি আ- একটা ইয়াং এজ, হ্যাঁ, তোমার তোমার ভাবনাটা বলো, মানে তুমি কিভাবে দেখো? তো সত্যি কথা বলতে গেলে আম, আমার সেরকম অনেক আম, অনেক কিছু ফেস করেছি ইন রিয়েল লাইফ। হুম
বাট আমি খুব ফরচুনেট ছিলাম, হুম খুব লাকি ছিলাম যে আমার পাশে কেউ না কেউ সেই জায়গায় সাপোর্ট করার জন্য ছিল। হুম আর আমি অনেকজনকে দেখেছি যে আমার আমার জন্য আমি কিছু যখন না বলতে পারি হুম আমার হয়ে হুম বা অন্যদের হয়েও সাপোর্ট করতে দেখেছি, আমার বন্ধুদের বলো, আমার হুম ফ্যামিলি মেম্বার্সদের বলো। তো আমার মনে হয় যে সিকিউরিটি যদি তোমার কিছু হয় হুম বা হুম ওনার কিছু হয়, হুম আমরা যে এই কজন বসে আছি আমরা যদি সামনে এগিয়ে আসি হুম তাহলে হয়তো যে তার ক্ষতি করছে সে আর কিছু করতে পারবে না। হুম আমি একটা ছোট ইনসিডেন্টই বলছি, আমি তখন জেভিয়ার্সে পড়াশোনা করতাম। আমি রোজ ব্যারাকপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা যেতাম, শিয়ালদা থেকে বাস ধরে হুম পার্ক স্ট্রিটে নামতাম মল্লিক বাজারে। ওই বাজারে আমাকে ওই মল্লিক বাজারে বাসে, বিকজ আমার একটা পার্টিকুলার টাইম ছিল, একজন আমাকে ফলো করতো রোজ। হুম তো আহ, একটা ঘটনা ঘটে ওই বাসের হুম একটা একটা জার্নিতে। আমি কোনোদিন লক্ষ্য করিনি যে সেই লোকটা আমাকে ফলো করছে বা হুম মানে কিছু হার্ম করেননি, জাস্ট একটা প্যাসেঞ্জার ছিল। হঠাৎ করে উনি একটা জিনিস করেন, আমি পুরো স্টিল হয়ে গেছিলাম। হুম আই ওয়াজ ফ্রোজেন। হুম মানে আমি জানি না এরপরে আমি কি করব। হুম আর আই ডোন্ট থিঙ্ক কেউ দেখেওছে, মানে হুম কি হয়েছে কেউ দেখেও নি হয়তো। আমি চুপচাপ মানে মল্লিক বাজারে নামলাম, আর আমার মনে আছে আমি জাস্ট কাঁদতে শুরু করে দিলাম। হুম কাঁদতে কাঁদতে আমি কলেজে গেলাম। তারপরে আমার মনে আছে আমার ময়ূরিকা আর আমার ক্রিস্টিনা বলে দুজন বন্ধু ছিলেন তখন, হুম আমাকে বললো তুই না কালকে থেকে সেফটি পিন নিয়ে ঘুরবি, হুম যখনই কেউ কাছে আসবে হুম কিছু চাক না চাক হুম সেফটি পিন ফুটিয়ে দিবি। তো সেফটি পিন নিয়ে ঘোরার পর থেকে আমি দেখলাম যে কিছুই হলো না, মানে সেফটি হুম পিন হুম কিছু যে করবো সেটাই কিছু হলো না। কিন্তু যেটা আমার সাথে হলো হচ্ছে, মাইরিকা মেড শিওর ওই দিনের পরে কোনোদিন আমি ওই ওই রাস্তায় বাসে একা না ট্রাভেল করি। ও হুম রোজ আমার সাথে যেত। হুম তো কিছু যদি হয়, যদি কেউ হেল্প করে বা হুম কেউ যদি, এটা একটা সাপোর্ট। আমার ভয় লাগতো ঠিকই, আমি জানি ওই লোকটাকে আমি আরো দেখবো কারণ আমার সেমিস্টার শেষ হয়নি, হুম। আমি আরো 3 বছর পড়বো সেটাও আমি জানতাম না জেভিয়ার্সে। কিন্তু ওই যে সাপোর্টটা পেয়েছি, দ্যাট ওয়াজ এভরিথিং ফর মি। জীবনে ভয় পাওয়া কতটা দরকার? দরকার তো বটে, ভয় না পেলে ওই যে ওই ভেতরে ওই যে ওয়ার্মথটা যদি ফিল না করে, যে ভয় পেলে ভেতরে একটা ঘাম, মানে কি বলে একটা আহ, ওটা না হলে হুম তাহলে তো তুমি এগিয়ে যাওয়া বা একটা কিছু ট্রাই করা, হুম ভয়ের মানে টু ওভারকাম ওটা, হুম। সেটা তো আর করতে পারবে না। তো ভয় পাওয়া ইজ ভেরি নেসেসারি। তোমার জীবনে কতটা ভয় আছে? আমার বিশাল অনেক কিছুতে ভয় আছে, আমি সেগুলো তো বলো, এক্সাম্পল দিয়ে। বাঁচি হচ্ছে ভয়ে। আর আমি চিন্তা করতে খুব ভালোবাসি, আই থিঙ্ক। হুম চিন্তা আমি করে হুম একটা সিম্পল জিনিসকে 10 রকম ভাবে দেখে হুম মানে নিজে ভয় পেয়ে কিন্তু বাট আমি জানি আমি এটা করবো। হুম। কিন্তু আবার চিনতে যদি 10 রকম ভাবে আসে তাহলে তো ওভার থিঙ্কিং হয়ে গেল। সেটা তো মেন্টাল হেলথের জন্য আবার খারাপ। না না না, আমি ওভার থিঙ্কিং করি না আচ্ছা। তাহলে। বাট আমি জানি যে যদি এটা ফেল হতে পারি, আমি এই হুম পসিবিলিটিটা নিয়ে এগোই। হুম আমি জানি নাও হতে পারে, হুম আমি জানি যে আমি এই যে আমি এখানে বসে আছি হুম কথা বলছি, হুম আমি জানি অনেকজন আমাকে পছন্দ করবে না, অনেকজন আমাকে পছন্দ করবে। হুম আর উইথ লাইফ ওই জিনিসটা তো থাকবেই, মানে আমাদের দুটো হাত, হুম ফেল হুম আর হুম থাকবেই, তো হুম। ইউ কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। উম, এই যে সাকসেস আসছে, পাচ্ছ, আই তো হোপ আসছে। হ্যাঁ, তো সো যেখানেই আছো অন্য আর 5 জনের থেকে তো একটু আলাদাই আছো। না সাকসেস তো আসছে না? না, এটা আবার না, এটা আবার মানে সাকসেস কি বলবে, মানে আমার লাইনে হয়তো আমি কিছুই না হুম ফর মি, মানে আমি একজন আর্টিস্ট হয়ে আমি তো হয়তো কিছুই করতে পারলাম না এখনো। বাট আমি একটা যদি ডক্টর হই বা অন্য কোনো ফিল্ডে আসি, হুম তাহলে দেয়া ওটা তো ওদের সাকসেস। তো হুম। সাকসেসকে আমি সেভাবে কোনোদিন দেখি না। আমি সাকসেস নিজেকে, আমি সাকসেসের সংজ্ঞা কি তোমার কাছে? ফর মি হ্যাপিনেস, হুম আমি যেটা করতে ভালোবাসি সেটাই আমি করতে পারছি, হুম দ্যাট ইজ সাকসেস ফর মি। হুম আর সেই হ্যাপিনেসকে নিয়ে আমি আমার ফ্যামিলি, হাউ মাচ আই এম আর্নিং, মানে আমি সত্যি কোনোদিন ভাবতে পারিনি দ্যাট আই উইল আর্ন আ সার্টেন অ্যামাউন্ট। হুম সেখানে দাঁড়িয়ে আই নো আমি আর্ন করছি, আই এম হেল্পিং মাই পেরেন্টস, আমি হুম একটা ফ্ল্যাটে আছি নিজের,
তো এইটাই আমার জন্য কিন্তু এখনের জন্য এটা সাকসেস। উইথ টাইম আমি জানি আমি আরো গেইন করব, আমার সাকসেসের ভ্যালিউটা মিনিংটা আরো চেঞ্জ হবে, তখন হয়তো আমার জন্য আরো বড় কিছু একটা ওয়েট করছে যেটা আমি জানি ইজ গোয়িং টু কাম, ওইটা আমার জন্য তখন সাকসেস হবে। মানে দ্যাট ইজ গ্রোয়িং, সাকসেস ইজ বেসিক্যালি গ্রোয়িং। বাট আমি যদি এখনই খুশি না হয় উইথ হোয়াট আই এম, আমি এখন জায়গায় আছি, আই এম কন্টেন্ট, আমি হ্যাপি, তো এটা এখন আমার জন্য সাকসেস। জীবনে সেভিংস প্ল্যান কিরকম ভাবে প্ল্যান করো, পয়সা বাঁচানো? এইটা একদম আমি জানি না। আমার পাপা বলবে যে মেয়েকে এই কোয়েশ্চেনটা করো না, কারণ আমার পাপা যদি বলে আজকে একটু এটা খেতে ইচ্ছে করছে মনে হয়, আমি কিছুই ভাববো না, তাহলে চল খেয়ে নি। তো ওই সেভিংসটা আমার জন্য নয়। তো আমি এইখানে মানে আমি ঘুরে আবার ওইখানটাই এলাম, মানে বিষয়টা হচ্ছে কি যে এখানেই নারী স্বাধীনতা, স্বতন্ত্র সমাজচিন্তা সব বিষয় আসছে। আমাদের দেশে একজন এমএলএ, এমপি, সে পার্লামেন্টে ভাষণ দিচ্ছে, নারীদের এই করা উচিত, সেই করা উচিত, এই করা উচিত, সেই। আবার একই ফ্রেমে ভদ্রমহিলা বলছেন যে আমি জীবনে কোনোদিন ব্যাংকে যাইনি, আমার হাজবেন্ড হ্যান্ডেল করেছে ওটা। এটা থেকেও তো আমাদের বেরিয়ে আসতে হবে, হ্যাঁ এই আমাকে ভাবনা থেকে আসতে হবে, তো বেরিয়ে আসতে হবে সেইটা নিয়ে। মানে মানে আমার যদি স্বাধীনতা চাই, এটা থেকেও তো আমার চাই, এই একদমই, ভাবনা থেকেও তো চাই। কিন্তু ওটার জন্য ওনার হয়তো না, দ্যাট ইজ, ওইটা ওনার জন্য হয়তো ওটাই স্বাধীনতা, ইউ নেভার নো, যে যেতে হচ্ছে না, আই এম ফ্রি, স্বাধীনতা। হুম, আর সেটা আমাকে কোনোদিন পাপা করেনি। পাপা আমাকে খুব অকওয়ার্ড সিচুয়েশনে ফেলার পাপার একটু আচ্ছা, ব্যাপার আছে, যে যেটা ইন্দু না বলবে সেটা তো ইন্দুকে দিয়ে করাবোই। তো ব্যাংকে আমাকে নিয়ে গিয়ে, আমি একবার মনে আছে ব্যাংকে গেছি, এবার আমাকে ওই 16 ডিজিট নাম্বার থাকে, হুম, হুম, ওখানে আমি আমার কার্ড নাম্বার লিখে চলে এসেছিলাম। তো আমাকে ব্যাংক ম্যানেজার ডেকে বলে বকেছিল যে হোয়াট ইজ দিস, ইউ আর এডুকেটেড গার্ল, এটা কি লিখে এসছো, তোমার হুম, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। তো তারপরে পাপা, আমি যেহেতু কেঁদে ফিরে এসেছি, পাপা মেড শিওর আমি আরো 2-3 বার যাই, আমি হুম, পুরো প্রসেসটা জানি, হুম, এখন আমি জানি আমি কি করতে যাচ্ছি। হুম, পাপার কাজ থাকলে পাপা মাঝে মাঝে আমাকে দিয়ে পাঠায়, মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে ব্যাংকের বাইরে, বাট হুম। আমাকে দিয়ে স্লিপটা নিয়ে গিয়ে বলে যে যা ওখানে যা। আজকে যেটুকুই সাকসেস এসছে, যাই এসছে, তো যদি তার পিছনে 5টা নামের লোকের নাম নিতে হয়, তো কোন 5জনকে তুমি এই ক্রেডিটটা দেবে? 5 জন? হুম, 5 জন নেই। আচ্ছা, মমি, কজন আছে? পাপা, হুম, আহ, না কোনো আমার টিচারও হতে পারে, বা স্কুল কলেজের জীবনে ভ্যালুজ অ্যাড করেছে, অর তোমাকে শেপ করতে সাহায্য করেছে, তুমি আজকে যা। আহ, সেটার জন্য আমি তো বলবো আমি মমি পাপাই, কারণ হচ্ছে আমার মমি পাপা কোনোদিন আমাকে কিছুতে স্টপ করেনি। হুম, পাপা সারাক্ষণ বলতো হুম, হচ্ছে না, চলে আয়, হুম, কিচ্ছু ওয়ারি করতে হবে না, আমাদের কাছে যদি একটা কাপ থাকে হুম, উই আর হ্যাপি, আমরা 3 জন আছি, উই আর হ্যাপি। এখনো কিছুতে আমার ভয় লাগে না যে আমাকে আহ, যে আমি এইটা না করলে আমি কি করব কি না করব, আমাকে আজকে বাড়িতে বসতে হচ্ছে। আর আমি একটু কাজ পাগল, মানে আমি কাজ করতে বেশি ভালোবাসি, হুম, যে কাজ শেষ হয়ে গেছে এখন আমি কি করব, হুম, মানে মানে কি করব আর, মাইন্ডটা তো এদিক ওদিক হুম, ঘুরছে, বুঝতে পারছি না কি, ডেসিফার করতে পারছি না। তো মাম্মি পাপা তো অবশ্যই, হুম, তার সাথে আই এম ভেরি থ্যাঙ্কফুল, যিনি আমাকে ফার্স্ট দেখেছিলেন, আমি আমার শুধু ওনার মুখটা মনে আছে, হুম, ওনার নাম মনে নেই, আর আমি ওনাকে তারপরে কোনোদিন দেখিও নি। হুম, ওই একটা মানুষ হুম, যাকে, যে আমাকে বলেছিল যাও এই অডিশনটা দাও। হুম, তারপরে আমার ফার্স্ট প্রডিউসার অ্যান্ড মাই ডিরেক্টর, ডিরেক্টর তো অবশ্যই হুম, নাম নিয়ে বলো না। পীযূষ স্যার। আচ্ছা, খুব বকা খেয়েছি, কিন্তু আহ, উনি বলেছিলেন বিনা যদি কেউ হয় তুই হবে বিনা পানি। হুম, তো উনি প্রচন্ড পেশেন্টলি ওই ফার্স্ট 6-7 মান্থস, উনি তারপরে মনে হয় অন্য একটা কোথাও চলে গেছিলেন, হুম, প্রচন্ড ধৈর্য ধরে উনি আমাকে ডায়লগ গুলো বলাতেন। আর ওনার সবার থেকে বেস্ট জিনিস যেটা অ্যাজ আ ডিরেক্টর আমি অনেক জনের মধ্যে দেখেছি, বাট সেটা তো আমার ফার্স্ট পাওয়া অ্যাজ আ ডিরেক্টর, হুম, উনি বলতেন আমি ওকে বকবো, এই হুম, সেটের কারুর বলার সাহস নেই, হুম, ও আমার হুম, বিনা পানি, বিনা পানি থেকে শুধু আমিই বকবো। তো কেউ কিছু বলতো না, আমি হুম, ভুল করি
একটা এমন সময় ছিল, আই রিমেম্বার, রোদের মধ্যে শুট করছি, আমার ক্লোজ নিত, মানে ক্লোজ তো না, ক্লোজ নিচ্ছে তখন, আমার পেছনে কোনো আর্টিস্ট দাঁড়াবে না, কারণ প্রচন্ড গরম, মে মাসে, আর আমার তো ভুল হবে কারণ আমি বাংলা বলতে পারি না, ওই ফার্স্ট ফিউ 3 মান্থসে কেউ দাঁড়াতে চাইতো না। আর আমার ভেতরে গিল্ট হতো যে আমি আমার কাজটা তো করতে পারছি না ঠিক করে, মানে যেটার জন্য আমি এখানে এসেছি সেটা আমি করতে পারছি না। আর যত ব্রেক হতো তত আমার ইমোশনস ব্রেক হতো, মানে কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি ভুল করে দিলাম, তারপরে যে মানে ওই কান্নাটা, আমি তো কনসিয়াস হয়ে গেছি, এতজন দাঁড়িয়ে আছে, আর কি লাক আমার যে, গুড লাক ব্যাড লাক আই ডোন্ট নো, আমি শুরু করেছি উইথ দ্য ক্রাউড, তো মানে ভয় পাওয়ার হাজারটা রিজন ছিল, আর আমার হাত পা কাঁপতো, ঠান্ডা হয়ে যেত, আর পীযুষ দা বলতো কিচ্ছু হবে না, তুই বল, আদর করে বলতো না, বকেই বলতো, বাট ওই একটা জেদ হলো যে এই মানুষটা এত কষ্ট করছে আমার জন্য, আমি করতে পারছি না। তো আস্তে আস্তে আমি আরো পড়তে শুরু করলাম, পড়া মানে আমি ওই নিউজ পেপার পড়তাম না, কারণ সবাই বলতো নিউজ পেপার পড়, এইটা শোন ওইটা শোন, ইট ওয়াজ নট হেল্পিং মি, কারণ আমি শুনছি, আমার ভুলটা শোনার জন্য তো কেউ নেই বাড়িতে, আমি নিউজ পেপার জোরে পড়ছি, সবাই বলতো না নিউজ পেপার পড়, নতুন বাংলা বই, মানে ওই যে সহজ পাঠগুলো পড়, কিন্তু আমি পড়ছি, আমার ভুলটা কে ধরিয়ে দেবে? আমার মা পাপ্পা তো কাজ করছে ব্যারাকপুরে, আমি ওদেরকে নিয়ে সেখানে রাখতে পারবো না, ওদের সবাই কাজ করছে। তো আমার মনে হতো যতটা টাইম আমি স্টুডিওতে পাচ্ছি ইন ফ্রন্ট অফ দ্য আর্টিস্ট, ইন ফ্রন্ট অফ দ্য ডিরেক্টর, ওইটাই আমার পড়াশোনার সময়, তারপরে তো কেউ সাহায্য করার নেই, তো ওইটাই আমাকে সাহায্য করেছে। আর এই কয়েকজন না, মানে উইথ টাইম, আমি বললাম না 3 জন বা 5 জনের নেম আমি কি করে নেব যখন এত জনের ইম্পর্টেন্স আছে আমার লাইফে। আমার পরের যে কোশ্চেনটা রয়েছে, এটার জন্য পলিটিক্যালি কারেক্ট হলে হবে না, এটা মন থেকে আসতে হবে উত্তরটা, ফিল্টার উত্তর হলে হবে না। মা বাবার সঙ্গে তুমি খুবই ক্লোজ, তো এমন একটা কথা যেটা মা বাবাকে বলা হয়নি, মানে যেটা আজকে প্রথম শুনবে অডিয়েন্স এবং তোমার মা বাবা দুজনে, সেটা দুষ্টুমি হতে পারে, বদমাশি হতে পারে, নচ্ছামি হতে পারে, যা খুশি হতে পারে। অ্যাকচুয়ালি আমাকে না পলিটিক্যালি কারেক্টটাই বলতে হবে, কারণ হচ্ছে আমি সব কথা সবাইকে বলি না, ইন দ্য সেন্স আমার মনে হয় আমি যদি আমার সব ফিল্ডের জন্য বা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মানুষ আছে, তো সবকিছু সবার সাথে, মানে এটা হতে পারে বন্ধুর কথাটাই বাবা মাকে বলা হয়নি, বন্ধুর সেই কথাটা বন্ধুর সঙ্গে আলোচনা করা উচিত, সেটা মা বাবার জন্য আজকে বলে দাও। সেরকম দুষ্টুমি বা আউট অফ দ্য ব্লু কিছু নেই। আমার মা বাবা, আমার মনে হয় যে আমার মা বাবা খুব চালাক, কারণ হচ্ছে আমার না বলতেই বুঝে যায়, এমন এমন জিনিস আমাকে বলে, আমি বুঝবো না তুমি কি বললে, মানে আমি বলে দিল এবার আমি লাইক আই ডোন্ট নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, আই ডোন্ট নো, মানে এরকম, মানে আমি জানে বাট মানে আছে, সেটা বলতে চাইছো না? বলতে চাইছি না, মানে আছে, নিশ্চয়ই আছে, খুঁজলে পাওয়া যাবে। যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইনি, আমি অন্য সাবজেক্ট, সেটা বলা হয়েছে, মানে বলেছি? না বলিনি। সেটা আজকে বলে দাও। হ্যাঁ বাবা, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইনি, তোমার অনেক টাকা খরচা হয়েছে। সেটা মন দিয়ে হয়নি আর কি পড়াটা, হ্যাঁ মন দিয়ে হয়নি। হ্যাঁ, আমি ট্যুরিজম বা ডান্স নিয়ে পড়তে চেয়েছিলাম। না, এইটা বললে কি প্রবলেম হতো? হ্যাঁ, এটা বললে কি প্রবলেম? তো পাপা কম্পিউটার খুব খারাপ ছিল, তো পাপা আমাকে কম্পিউটার পড়াবে বলে পাপা নিজে টিউশনস নিয়েছে, নিজে পড়েছে, বাট আমার মনে আছে পাপার একবার আনসার শিট এসেছিল, পাপা 3 পেয়েছিল 10, তো আমার মনে হয় সেটার জন্যই হয়তো পাপা ওয়ান্টেড আমি কম্পিউটার সায়েন্স এটা কি নিয়ে পড়ি। বাবাকে বলা যেত না যে তুমি কম্পিউটার যতটাই খারাপ, আমারও আমি পড়লেও অতটাই খারাপ হবে, তাই আমি পড়তে চাই না, আমি অন্য কিছু পড়তে চাই? এটা ভালো হয়েছিলাম তো, আচ্ছা, জেভিয়ার্সে 80% অ্যাবাভ নিয়ে পাস করেছি, এটাই আমার জন্য অনেক কিছু ছিল, বাট বলিনি, কারণ আমি আমার পাপার কথাতে খুব বিশ্বাস করি,
মানে আমার মনে হয় পাপা যদি কিছু বলে সেটা না লেগে যায় বা হয়ে যায়। তো পাপা যদি বলেছে কম্পিউটার সায়েন্স নিয়ে আমি কিছু করতে পারবো, মানে কিছু একটা করতে পারবো, কিন্তু হয়নি কিছু। আচ্ছা। এটা একটা ব্যাপার। হুম। যদি তোমার কাছে একটা টাইম মেশিন থাকে, তুমি যদি পাস্টে যেতে চাও আর কি, হুম। পারো, হুম। তাহলে হচ্ছে কি কোন দুটো ইনসিডেন্টকে তুমি রিভিজিট করবে? আমি যাব না পাস্টে। আই এম ভেরি হ্যাপি ইন দ্য প্রেজেন্ট। তো ফিউচারে গেলে কোথায় যেতে চাও? ফিউচারে আমি কেন জানবো, সাসপেন্সটাই তো গন। তো পাস্টে তাহলে যেতে পারে, দর্শকের জন্য তো কিছু একটা ছাড়তে হবে। সত্যি যেতে চাই না পাস্টে, ছোটবেলায় অনেক পড়াশোনা করতে হয়েছে, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন দ্য পাস্ট। কিছু না, আই উইল নট গো ইনটু দ্য এই পাস্ট। বললাম, এটা হচ্ছে পলিটিক্যালি কারেক্ট। না, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট, মানে আমার সত্যি মনে হয় আমার পাস্টে, মানে আমার একটা সত্যি লাইফ আছে, হুম হুম লাইফ মানে আই হ্যাভ লেড এ লাইফ হুম এত বছর ধরে, হুম সেটা আই উইল নট ওয়ান্ট টু লিভ अगेन। হুম তো আমি ওই জায়গায় গিয়ে আবার ওই ফলস পজিশনে যেতে চাই না। কারণ আমি যদি পাস্টে গিয়ে আমি যদি কিছু চেঞ্জ করি, তাহলে আজকে আমি যেখানে আছি সেখানে থাকবো না, হুম অন্য কোথাও থাকবো। তো হুম। আই উইল নট টেক দ্য রিস্ক। হ্যাঁ, পলিটিক্যালি গুড অ্যান্সার। তো হচ্ছে কি যে তো তুমি যতদিনই কাজ করো না কেন, তো লোকে তোমাকে কি হিসেবে মনে রাখবে? তোমার কি আইডিয়া? আর তুমি কি হিসেবে তোমাকে মনে রাখলে তুমি খুশি হবে? অ্যান্ড মেরি টম। আমাকে অনেকজন আম, বলে এর মতো দেখতে, ওর মতো দেখতে। আই অ্যাম আর কার লাকি মতো দ্যাট দেখতে? ওয়ে। হ্যাঁ, কার মতো আমি দেখতে বলে? আই ডোন্ট ওয়ান্ট টু মেক ফান অফ দেম, মানে খুব হাস্যকর হয়ে যাবে হ্যাঁ, যদি সেটা কার বলে। মতো আর কি, আমরাও শুনি। আমাকে একজন একটা ফটোশুটে গিয়ে বলেছিল মোটা দীপিকা। আচ্ছা। আহ, ঈশা, এশা, ঈশা এশা, সাহা। এশা দেওল। ঈশা দেওয়াল, হ্যাঁ। হ্যাঁ। আবার এই কদিন আগে আমার লাস্ট সিরিয়ালে কেউ আমাকে বললো হেমা মালিনী। আচ্ছা। বললো হেমা মালিনীর বাচ্চা বেলার মুখটা না, তুই যখন ভরতনাট্যমে, ওই যে একটা হুম ভিডিও বেরিয়েছিল না হেমা মালিনীর, হুম 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 ভরতনাট্যম ডান্সের আগের একটা ভিডিও, বলছে সেই ফেসটার সাথে তোর অনেক মিল আছে। হুম তারপরে এরকম অনেক বলে, বলে, কিন্তু আই ওয়ান্ট টু বি রিমেম্বার্ড অ্যাজ অ্যানমেরি টম। আর আমার এটা ইচ্ছা যে আমি একদিন, মানে দিস ইজ মাই ড্রিম, হুম যে আমি একদিন আমার একটা এমন মুভি করব, হুম ওয়ান মুভি which will be remembered forever, হুম আর it has to be a very meaningful movie. হুম। আমি জানি না সেটা কি করব কি না করব, কোনোদিন সুযোগ হবে সেদিকে আমার লাইফ নিয়ে যাবে মানে কিনা, বাট তুমি ডিরেকশন দেবে না অ্যাক্টিং করবে সেটাতে? আমার ডিরেকশন দেওয়ার খুব ইচ্ছা, আচ্ছা। বাট অ্যাজ অ্যান আর্টিস্ট আই ওয়ান্ট টু ডু দ্যাট। ওকে। তো একটা সত্য যেটা বলনি, আজকে মা বাবাকে বলতে হবে না, যেটা হচ্ছে মেনে নিতে অনেকটা সময় লেগেছে, যে এটা আমার সঙ্গে ঘটেছে, বা আমার সঙ্গে হতে পারে, বা আমি এটা ডিজার্ভ করি না, বা এটা এক্সপেকটেশনের বাইরে গিয়ে হয়েছে। এমন একটা জিনিস যেটা আমার সাথে, ঘটনা হতে পারে, এমন কোনো ইনসিডেন্ট হতে পারে। আমার একটা ফ্যামিলি মেম্বারের সাথে, আহ, আমার একটা ফ্যামিলি মেম্বারের সাথে একটা বিষয় নিয়ে একটু আমি আমার স্ট্রং ওপিনিয়ন রেখে দিয়েছিলাম। নাম নিয়ে বলতে হবে। না, নাম নেই, দ্যাট ইজ রং। দ্যাট ইজ রং। হুম তো ওই একটা জায়গা থেকে আমাদের এখন একদম কথা নেই। হুম তো আমি ওই জিনিসটা মিস করি, অ্যান্ড আমি হোপ করি যে সে সেটা না করলে হয়তো আজকে আমরা, আমাদের বন্ডটা খুব স্ট্রং হতো। হুম। তুমি দুটো বিয়ে দেখেছো, মানে একটা হচ্ছে গিয়ে আহ, মানে শুনেছো, একটা ওটা তো দেখোনি, বিশেষ করে যে বাঙালি রিচুয়াল, বাঙালি হিন্দু রিচুয়াল, একটা হচ্ছে খ্রিস্টান রিচুয়াল। আর এর সঙ্গে আরেকটা জুড়ে দিই আমি, উম, না আরেকটা পরে জুড়ছি। সেটা হচ্ছে এই দুটোর মধ্যে তোমাকে অ্যাট্রাকটিভ কোনটা লেগেছে? বাঙালি, অফকোর্স এত কিছু থাকে, এত আহ, আমি সব সব হুম কটা রিচুয়ালের তো ওই মানেগুলো জানি না, হুম বাট খুব ইন্টারেস্টিং লাগে আর খুব হুম টায়ারিং লাগে। হুম আমি দেখেছিলাম আমার মামি হুম বিয়ের দিন মাথা ঘুরে পড়ে গেছিল খাইনি বলে, বললাম তুমি খাওনি কেন, বলে খাওয়া বারণ। হুম তো আমার ভালোই লেগেছিল, মামি মাথা ঘুরে পড়ে গেছে, সবাই। হুম। তো এই এখন বর্তমানে বাজারে খুব চলছে যেটা হচ্ছে লিভিং রিলেশনশিপ, হ্যাঁ, কন্ডিশনাল রিলেশনশিপ। কন্ডিশনার, ওটা হ্যাঁ, আবার কি? আচ্ছা।
মানে কি, তারপরে হচ্ছে কি আরেকটা আরেকটা কি বলে, কন্ডিশনাল বলে, আর কন্ডিশনাল হ্যাঁ, রিলেশনশিপ আবার কি? এই আচ্ছা, নতুন যুগের হ্যাঁ মানুষদের নিয়ে আমি কি করব? হ্যাঁ, সিচুয়েশনাল, কন্ডিশনাল, সিচুয়েশনাল, তারপর হচ্ছে আরেকটা কি বলে, প্রফিট না কি একটা কিছু বলে, ফ্রেন্ডশিপ উইথ প্রফিট, ফ্রেন্ডস উইথ একটা মুভি আছে বেনিফিট। এরকম, হ্যাঁ। তো এইগুলোর মধ্যে তোমার এই পুরো ভাবনা চিন্তার মধ্যে তো কি, কোথায় কি আছে একটু বলো। হ্যাঁ, এই ভাবনা চিন্তার মধ্যে আমার একটাই বক্তব্য আছে। আমি চাই যে যেভাবে খুশি থাকতে চাইছে খুশি থাক। হুম, কারণ আজকের জেনারেশনে পিপল আর স্যাড, ওরা ডিপ্রেশনে চলে যায়। হুম, যে যেভাবে খুশি থাকতে চায়, নো ইন্টারফারেন্স। হুম। এটা হচ্ছে আমার মানে বক্তব্য। এটা ধরো, এটা মেনেই নিলাম আমি যে যেরকম খুশি আছে, তাহলে তুই একটা তো সিস্টেম কোলাপস করে যাওয়ার একটা সম্ভাবনা আছে না, সেটা আমরা কতটা অ্যাফোর্ড করতে পারবো। দেখো, উইথ জেনারেশন তো আমরাও অনেকটা পাল্টেছি। হুম, তো এখন কাউকে জোর জবরদস্তি তো ইমপ্লাই করাতে পারবে না যে হুম, বিয়ে করতেই হবে, যে বিয়ে করতে চাইছে না বিয়ে করছে, সে লিভিং এ আছে তো আমি জোর জবরদস্তি বিয়ে, সেটা হুম। তো হয় না। আই এম সো সরি। না, পায়ে লাগলো ও, মনে হয়। আই এম সো না সরি। না না, পায়ে লাগেনি, ঠিক আছে, পায়ে তুমি বলো লাগেনি? না, না, হ্যাঁ, এটাতে লেগেছে? হ্যাঁ, হ্যাঁ, তুমি বলো। তো কি বলে, যে যেভাবে খুশি থাকতে চায়, হুম, আমার কিছু নেই। ইউ কান্ট ইমপ্লাই একটা তোমার তোমার যে ভাবনা চিন্তা তুমি আরেকজনের উপর চাপিয়ে দিতে পারো না। হুম। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি যে আমরা দেখি অনেক সময় হচ্ছে গিয়ে যে তোমার লিভিং রিলেশনশিপে তুমি কোনোদিন যাবে? আমি জানি না, এখন তো আমার সবার তো থিঙ্কিং প্রসেস রোজ চেঞ্জ হতে থাকে। হুম, সেই সিচুয়েশনে আমি কোথায় থাকবো সেটা তো আমি জানি না। হয়তো আমি যাব, হয়তো আমি যাব না। মানে যদি জানে তাহলে হয়তো কিছু লোক অ্যাপ্লাই করতে পারে না। কেন? মানে কি রকম চাই সেটা বলো, তাহলে তো কি কিছু কি কিছু চাইবে? মানে তোমার আদর্শ লাইফ পার্টনার অর, বা কি বলবো, লাইফ পার্টনার কিরকম হবে আর কি, তোমার 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 ভাবনায় কি আছে? অনির্বাণ দা একটা কথা বলেছিল, লাইফ পার্টনার কি একটা জিনিস যে এরকম স্কোয়ার অনির্বাণ চাই, ভট্টাচার্য, লেফট রাইট। অনির্বাণ আমি ভট্টাচার্য, না টাইটেল ভুলে গেছি। আই লাভ হিজ ওয়ার্ক। ওই যে গাঁদা ফুলের ওই হ্যাঁ, ডায়লগটা আছে না? ভট্টাচার্য। Yeah. হুম, তো উনি কথাটা বলছে, লাইফ পার্টনার কি একটা জিনিস যে আমি মেজার করব, এতটা কেজি থাকবে, এতটা লিটার জল থাকবে? হুম। তো আমরা তাহলে মানুষের মধ্যে খুঁজি কি, ধরো। অনেস্টি, রেসপেক্ট, হুম, ট্রুথ, হুম। আর কি? এটা একটা, যার চোখে চোখ রেখে তুমি কথা বলতে পারবে। সবাই আজকাল না চোখে চোখ রেখে কথা বলতে পারে না। ধরো এখানে তো কন্ডিশন চলে আসবে না। কি কন্ডিশন? আজকে ধরো আমি তর্কের খাতিরে আমি কাউকে ছোট না করে বলছি, একজন রিক্সাওয়ালা তোমার সঙ্গে সততার সহিত কথা বললো, চোখে চোখ রেখে কথা বললো, তুমি মেন্টালি তাকে কি অ্যাকসেপ্ট করবে? এইটা আমাকে আগে বলো তো। এইখানটাই হচ্ছে গিয়ে তোমার লাইফ পার্টনার হিসেবে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে? তখনই না আমাদের কম্পালশন চলে আসে। এটা কি আমরা আমরা সত্যি সত্যি এগুলো পলিটিক্যালি বলার জন্য কারেক্ট, কিন্তু এটা কি সত্যিই পসিবল? সেইটা আমাকে বলো আগে। কি যেমন? মানে আমরা আমরা যেটা বলি হুম। সেটাকে পালন করা সত্যিই পসিবল? লাইফ পার্টনার হিসেবে নাকি লাভ? লাইফ, লাইফ, লাভ, লাভ তবুও মানে লাভ আমরা কোনটাকে বলবো, যেটা লুকিয়ে হচ্ছে পর্দার পিছনে ওটাকে লাভ বলবো না, ওটা কন্ডিশনাল হয়ে গেল। ওটা যখন, তুমি কন্ডিশনাল। হ্যাঁ, যখন আমি ওপেন ফোরামে বলতে পারবো তখন ওটা হচ্ছে কি আমি তার জন্য বলতে পারছি না। সেটা কি মনে হয় মানে? কন্ডিশনাল আমার মনে হয় না তখনও কন্ডিশনাল হয়। কারণ আমরা যখনই আম, এবার দেখো, শুরু থেকে যদি সে যে পেশায় আছে, যে হুম, আহ, যাই করছে, সেখান থেকে যদি একসাথে বড় হয়ে যেদিকে যাচ্ছি, আই উইল থিঙ্ক ওরা দুজন এক থাকা উচিত। হুম, আমার মনে হয় হুম, শুরু থেকে, ছোটবেলা থেকে লাভ বার্ডস, হুম, ঠিক আছে, বড় হয়ে হুম, হাজবেন্ড ইজ আ রিক্সাওয়ালা, বাট তুমি তো তাকে তুমি চিনে এসেছো, তুমি তো জানো সে কিরকম। হুম। সেখানে তো তোমার কোনো মানে ডিসিশন মেকিং এর জায়গা নেই যে আই উইল চুজ সাম আদার, এ তো ফেল হয়ে গেছে, আমাকে আরেকজনের কাছে আমি যেতে বলছি হবে। এই আনইকুয়াল সিস্টেমটা কি আমরা মানসিকভাবে মেনে নেই, না আমরা শুধুমাত্র বলার জন্যই ওটা বলি? যে তুমি কি মেনে নিতে পারো? মানে আমি এটাতে কোনো মানে আমি আমার গার্লফ্রেন্ড দেখতে সুন্দর হবে, এটাতে কোনো অপরাধ নেই, তাই না?
এটাতে কোনো অপরাধ নেই। আমি আমার গার্লফ্রেন্ড মোটা ইনকাম করবে, এটাতে কোনো অপরাধ নেই। কিন্তু আমি এটা বলি, এটা আমরা বলি সাধারণত যে রূপই কি জীবনের সবকিছু, ভিতরের সবকিছু? তাহলে তো আমি একটা কালো মেয়েকে বিয়ে করতে পারি, হ্যাঁ পারি তো, কোট আনকোট। হ্যাঁ কিন্তু এই কথাটা যে বলে, সে কোনোদিন করে দেখেনি ওটা। এইখানে হচ্ছে আমরা পলিটিক্যালি কারেক্ট হতে শুরু করি। না, নট অল দ্য টাইম। কিন্তু পসিবিলিটিজ আছে হ্যাঁ ওটা দেখো, করার। বাজে খারাপ, বাজে মানে ব্যাড থিঙ্কিং গুড থিঙ্কিং তো সবার মধ্যে থাকবে। হুম, এবার কে করে দেখাতে, দেখো ইটস নট অ্যাবাউট করে দেখাতে পারলো কি পারলো না, হুম, অনেকটা না যে ভালোবাসার উপরেও তো ডিপেন্ড করে। হুম, মানে আমি দেখেছি আমার পাপার সাইডে, হুম, আমার একটা কাকা, হুম, মনে হয় লাভ ম্যারেজ ছিল, হুম, সেই যুগে আমি জানি না কি হুম, হয়েছিল, বাট আন্টি হচ্ছে সে 6, হুম, আমার কাকা সেখানে হচ্ছে 5, হুম, 5.5 এরকম। তো আমি দেখেছি দে আর লিভিং আ ভেরি গুড লাইফ, হুম, কোনো ডিফারেন্সেস নেই, সেইভাবেই আসছে সেইভাবেই যাচ্ছে, হুম, ওদের টুইনস আছে, একটা ছেলে আছে, ভেরি হ্যাপি লাইফ, ওরকম কোনো ইনকামও নেই হুম, ওদের। যখন আমি জানতাম তখন, মানে যখন আন্টি এখন নেই, আন্টি কয়েক বছর আগে মানে চলে গেছেন, তো তখন আমি দেখতাম যে ওদের বাড়িটাও ঠিক ছিল না, হুম, বাট আন্টি কিন্তু খুব বড় ফ্যামিলির ছিল, হুম, তারপরেও আমি ওদের দেখেছি খুব খুশিতে থাকতে। হুম, তো আমি, এটা না পার্সপেক্টিভ, হুম, তুমি কিভাবে দেখছো, তুমি কি ফিল করছো। হুম, এবার এরকমও তো হয় খুব সুন্দর, অনেক হুম, অনেক টাকা কামিয়েছে কিন্তু চলে গেল ছেড়ে, হুম, হুম, এরকমও তো হয়। তো এগুলো পুরোটাই পার্সপেকশন আর পার্সপেক্টিভ আর হ্যাঁ। হার্ট অ্যান্ড মাইন্ড। এবার তোমার কাছে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, কারণ এখন বিভিন্ন ডেটাতে দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন বিয়ে করতে চাইছে না, তাই না? ঠিক না? বিয়ের থেকে একটু পালিয়ে বেড়াতে চাইছে। সেইটাতে হচ্ছে কি যে তোমার কাছে ম্যারেজকে, বিয়েকে তুমি কিভাবে দেখো? কন্ট্রাক্ট অর ৭ জন্মের রিলেশন? দুটোই না। মানে মানে কি কোন জায়গায় ইট তাহলে ইজ তোমাকে? অ্যাবাউট পার্টনারশিপ। ওকে, তো কন্ট্রাক্ট হলো। কন্ট্রাক্ট হ্যাঁ, কিসের কন্ট্রাক্ট? পার্টনারশিপ যখনই হবে দেন কন্ট্রাক্ট। আমাকে এই কোম্পানিতে রেখেছে, তো হচ্ছে গিয়ে আমি আর এক্স ওয়াই যে যখন একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হচ্ছে, দেন হচ্ছে সে আমার পার্টনার হচ্ছে, তাই না? না হ্যাঁ, তাই তো হয়। পার্টনার, তো পার্টনার শব্দটা এলেই তো কন্ট্রাক্ট আসবে। না, কারণ আমার এবার জন্য তোমার জায়গাটা কোথায় সেটা বলো। পার্টনারশিপ আমার জন্য হচ্ছে একসাথে বড় হওয়া, হুম, যে কিছু না থেকেও হুম, একজন আরেকজনের হাত ধরে হুম, চল হবে, হুম, তুই কর আমি পাশে আছি, হুম, বা ইররেসপেক্টিভ, হুম, ছেলে মেয়েকে বলছে, মেয়ে ছেলেকে হুম, বলছে, দুজন দুজনের জন্য করে দেখা। আচ্ছা ঠিক আছে, তুই এবারে চাকরি পেয়েছিস তো, হুম, তুই চাকরিটা কর, হুম, তুই চিন্তা করিস না, আমি রিস্ক নেব, হুম, আমি এবারে আমি রিস্ক নিই, হুম, আমি আমার ড্রিমটাকে একটু ফলো করি, হুম, ঠিক আছে চল কর, ড্রিমটাকে ফুলফিল কর। হুম, হলো না, ড্রিম হলো না, এবার আমি কি, আরে চিন্তা করিস না, আমাদের চলে যাবে, 2,000 টাকা আছে তো, চলে যাবে, চিন্তা করিস না। মানে আমি দেখেছি এটা হতে, হুম, সেই জন্য আই বিলিভ এটা হতে পারে, হুম, সেই জন্য আমি এটাকে বলছি পার্টনারশিপ। হুম, আর আমি এটা রিয়েল লাইফ এক্সাম্পলে, যেমন আমার মা বাবা হুম, যখন কেরালা থেকে এখানে এসছে, হুম, আমার মার কাছে একটা শাড়ি আর পাত্র পাত্র তো কিছুই ছিল না, সেখান থেকে আমি আমার মাম্মি পাপাকে একসাথে বড় হতে দেখেছি উইথ দিস জিদ্দি গার্ল। হুম, তখন ছোট ছিলাম, বুঝতাম না যে কি হচ্ছে কি না হচ্ছে, বাট আমি দেখেছি দে হ্যাভ মেড এভরিথিং পসিবল। হুম, তো আমি ওটাকে পার্টনারশিপ ছাড়া আর রেসপেক্ট ছাড়া কিছু বলবো না, ওরা দুজন দুজনের লেগ পুল করে একাকার করে দেয়। পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ, হুম, রেসপেক্ট আর ওয়াননেস। হুম, ওয়াননেস কেন বলছি, ওদের দুজনের জন্য কিন্তু আমিও সেকেন্ড পার্সন, হুম, আমাকে পাত্তা দেয় না মাঝে মাঝে। হুম, ওরা দুজন দুজনকে, মানে কি বলবো, দুজন দুজনকে সাপোর্ট করে, মা ঠিক বলছে, আর হুম, আমাকে বলতো আমাদের মধ্যে সায়েন্স কাজ করে না, আমি বলি, হ্যাঁ
কেমিস্ট্রি কাজ করে না, নো সায়েন্স, নো ফিজিক্স, নো, মানে আমি বলতাম যে মা এটা সায়েন্স, তুমি এটা করতে পারো না, আমাদের মধ্যে সায়েন্স কাজ করে, আমার বাবার মধ্যে নো সায়েন্স, এরকম মানে। তো ওটা দেখে যখন বড় হয়েছি, আমি তাও তোমাকে কন্ট্রাডিক্ট করে বলবো, ইটস পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ এন্ড ওয়াননেস। তোমার এখন ব্যস্ততা কি রকম, এখন কি কাজ চলছে? এখন আমার জাস্ট লাস্ট সিরিয়ালটা যেটা করছিলাম সেটা শেষ হয়েছে লাস্ট মান্থে, এখন একটু ঘুরছি। আচ্ছা, কাজের তো চাপ স্বাভাবিকভাবে থাকে, একটা মেগা সিরিয়াল শুরু হলে মোটামুটি 1 বছর অন অ্যান অ্যাভারেজ চলে। তো এই কাজের চাপে কি হারিয়েছো? যেটা হয়তো এইগুলো আগে করতে পারতাম, এখন করতে পারি না, এই জিনিসগুলো হারিয়েছি, সেগুলো কি হারিয়েছো? স্টেজ শোজ গুলো একটু, তাছাড়া মাঝে মাঝে আমার জন্য মাম্মি পাপার সাথে স্পেশাল ওকেশনসে থাকাটা খুব ইম্পর্টেন্ট, সেইগুলো যখন হয় না তখন এটা খুব এফেক্ট করে আমাকে, আমি খুব মিস করতে স্টার্ট করে দিই, কারণ ওরা তো অনেক কলকাতার মধ্যে থাকলেও মানে ব্যারাকপুরে থাকে, তো ওদেরকে খুব মিস করতে শুরু করে যায়, তখন আমি কনসেন্ট্রেট করতে পারি না কিছুতে, সেইগুলো একটু মিস করি। ডিপ্রেশন আসে জীবনে? স্যাডনেস, ডিপ্রেশন ঠিক না। সেটা ওভারকাম করার প্রসেস কি তোমার জন্য? ওভারকাম করার প্রসেস কি তোমার জন্য? নিজেকে বোঝানো, এটাই। আর এটা কেউ আমার জন্য করতে পারে না, মানে আমাকে কেউ বোঝালে আমি শান্ত হব না, যতক্ষণ না আমি নিজেকে বোঝাচ্ছি ততক্ষণ আমার ওই একটু দেখা হলো না, কি করবো, এটা হতে থাকে, একটু প্যালপিটেশন হতে থাকে, তারপরে আবার নিজে বুঝিয়ে নিয়ে, আরে কাম ডাউন, ঠিক আছে, হয়ে যাবে, 2 দিন পরে আবার যাবি, না হলে আজকে হলো না। অভিনেত্রী না হলে কি হতে? ডান্সার। সেটাও ধরো হতে পারলে না, সেটাও ধরো হলে না, দেন তাহলে ট্যুরিজম নিয়ে পড়তাম। আর যেটা নিয়ে পড়েছো সেটা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স নিয়ে কোনোদিন করবো বলে ভাবি, না, ওইটা নিয়ে কিছু করবো বলে কোনোদিন ভাবিনি। ডান্সার আর অ্যাক্টর না হলে আর কি হতে? ডান্সার তো, ডান্সটা তো জানোই নিশ্চয়ই করো, সেটা ছাড়া থার্ড অপশনে যেতে হলে কি? ওই ট্যুরিজম, ঘুরে ঘুরে বেরিয়ে রিসার্চ করে সবকিছু জায়গার পুরনো জিনিসপত্র দেখে সেগুলো রিভিউজ দেওয়া, ওইগুলো খুব ভালো লাগে করতে। বাংলা সিনেমা নিশ্চয়ই দেখো? আমার বাংলা সিনেমার নিজের লাইফে ইন্ট্রোডাকশনটা অনেক পরে হয়েছে, মানে কাজ করতে ঢোকার পর না তার আগে ছিল? পরে। আচ্ছা, তো অনেকটা কম, তার থেকে বেশি হচ্ছে মালায়ালাম সিনেমা আর ইংলিশ সিনেমা। এখন কি রকম আছে সিনেমা, বাংলা সিনেমা দেখা তোমার জীবনে? দেখি, কালকে যেরকম আবার আমি ভূতের ভবিষ্যৎ দেখলাম, আবার মানে ওটা আমার ওয়ান অফ দ্য টপ, খুব ভালো লাগে আমার, বেশি করে সুমিতদার জন্য ভালো লাগে, সুমিতদার পরানদার জন্য আমার, ওদের দুজনকে খুব ভালো লেগেছে, জানি না কেন, বাট খুব ভালো লেগেছে। বাট আমি বেশি একটু ইংলিশ আর মালায়ালাম সিনেমা, সাউথের সিনেমাগুলো দেখতে বেশি ভালোবাসি। ভালো সিনেমার সংজ্ঞা কি? মানে সরি, মানে ভালো সিনেমা কাকে বলে তোমার ভাষায়, না তোমার অ্যাসপেক্টে? বিকজ আমি একটু ইমোশনালি সবকিছু হ্যান্ডেল করি বলে, আমাকে যেটা ইমোশনালি টাচ করে উইথ আ ভ্যালু, সেগুলো দেখতে বেশি ভালোবাসি। তুমি যখন সিনেমা বানাবে, তুমি বললে, আমি এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করার পিছনে কারণ ছিল, আমি ওটাতে ঘুরে আসবো, কানেক্ট করতে করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে তুমি ডিরেক্টর হবে, ধরো হব না, ইচ্ছে মানে হবে তো, ইচ্ছেটাই তো বাস্তবে আসবে, তখন তুমি হবে। তো হচ্ছে কি, তখন মানে তুমি যদি বাংলা সিনেমা ততটা না দেখো, তোমাকে যদি অতটা না টানে, তাহলে তুমি কি ধরনের, কিভাবে বানাবে, মানে কি বানাতে চাইছো বা কি বানাবে উইথ ভ্যালুস? হ্যাঁ, তো আমি রিসেন্টলি একটা সিরিজ দেখলাম, When Life Gives You Tangerines বলে, এটা একটা কোরিয়ান ওয়েব, ফার্স্ট আমার এটা কোরিয়ান কিছু দেখা,
আমার খুব ভালো লেগেছে। একটু স্লো, হুম, এত সুন্দর মেসেজ, হুম, সেরকম যদি কিছু দেওয়া যায় ফর রিয়েল লাইফ, হুম, মানে যেটা আমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো, হুম, সেরকম কিছু বানানোর ইচ্ছা আছে। হুম। নিজেকে যখন রিভ্যালু করো আর কি, মানে 10 বছর আগের তুমি, 5 বছর আগের তুমি, 2 বছর আগের তুমি, আর আজকের তুমি, নিজেকে কিভাবে দেখো? ব্লেসড। কারণ আজকে, আমি আগে ট্রেন বাস ছাড়া কিছু অ্যাভেল করতে পারতাম না। হুম, আমার পাপা আমাকে দিতে পারতো, কিন্তু তাও অ্যাভেল করতাম না। কারণ কারণ আমি জানি, তখন হুম, আস্তে আস্তে বুঝে গেছিলাম যে হুম, পাপা আমাকে সবকিছু দিচ্ছে ঠিকই, হুম, বাট পাপাও তো খুব কষ্ট করছে। হুম, স্কুলে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, মাকে স্কুলে যেতে হুম, হচ্ছে। তো আস্তে আস্তে যখন বুঝতে শিখলাম, তখন ওদের থেকে সেই আননেসেসারি টাকা নেওয়াটা হুম, বন্ধ হয়ে গেছিল। হুম, এখন যখন শুধু গাড়িতে যাচ্ছি, হুম, শুধু গাড়িতে, গাড়িতে মানে কি, উবার ওলা অ্যাভেল করতে পারছি, আমি জানি আমি এগুলো করতে পারবো। তাও আমি যদি একটা, মানে আমার কাছে এখন অপশনস আছে, এই যে অপশন থাকাটা কিন্তু অনেক, মানে কি বলবো, ব্লেসড। হুম। তো এই যে জার্নিটা, তো প্রশ্নটাই ভুলে গেছি। তুমি নিজেকে রিভ্যালু কি করে করো? এই ধরো 5 বছর আগে, 10 বছর আগে, 2 বছরের তুমি, তুমি নিজেকে রিভ্যালু কিভাবে করো? যেগুলো আমি দেখেছি সেগুলো যখন নিজের জীবনে আস্তে আস্তে দেখতে পাচ্ছি, হুম, যেগুলো আমি ভেবেছিলাম এগুলো করব, যেগুলো হুম, দেখতে পাচ্ছি, এগুলোই এগুলোই এইভাবেই আমি রিভ্যালুয়েট করি। মানে হুম, আর কি কি দেখছি আমি ইন দ্য নিয়ার ফিউচার। হুম, আর আমি না বিশ্বাস করি যে যেটা আমি করতে চাই হুম। সেটা আমি বলবো না, আচ্ছা। আমি করে দেখাবো। তোমার ফেসবুক পোস্টে মানে একটা তুমি কারো একজনের একটা পোস্ট শেয়ার করেছো। হুম। তো তোমার কাছে তুমি হিরোইন হিসেবে বা অভিনেত্রী হিসেবে তোমার কাছে কুপ্রস্তাব কতগুলো এসছে? বা কিভাবে আসে? তুমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করো? উইথ লাইকস। আমাকে বাজে কমেন্ট দিলেও আই এম লাকি না, দ্যাট আমি ওরা ওটা বলছি দেখছে। না। কাস্টিং কাউজের কথা বলছি আমি। সোশ্যাল মানে ফেসবুকের কথা বুঝলাম না। বলছি না। ধরো উম কম্প্রোমাইজ শব্দ শোনা যায়। এই ইন্ডাস্ট্রি থেকেই শোনা যায় যে, "আমি তোমাকে কেন চান্স দেব? তাহলে এই কন্ডিশন আছে আমার।" তো সেই রকম ভাবে তুমি কোনোদিন ট্রিট হয়েছো? না, সেইগুলো তোমার ইসে এসছে? না, কোনোদিন না। এটা, যদিও আসে তুমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে? আই উইল ওয়াক আউট। ওকে। মানে তোমার চেনা সার্কেলেই এটা নিশ্চয়ই ওইটাই আমি আলোচনা বলছি শুনেছো। যে শুনেছি হুম। অনেকজনের থেকে, বাট ব্লেস মি, আমি কোনোদিন ওটা ফেস করিনি। মানে তুমি একটু পজ নিচ্ছ কেন? মানে পলিটিক্যালি কারেক্ট না, অ্যান্সার আমি দেওয়ার জন্য? ব্লেস করলাম, তুমি সিপ ওকে, করছিলে, আমি নিজেকে ওকে, ব্লেস করলাম। ওকে। না, আমি অনেকক্ষণ ধরে এই পুরো ব্যাপারটাকে না, শিওর। এই যে আমি কি বললাম কি না, আমার পাপা সেটা কিছু না হলে ফিরে চলে আয়, হ্যাঁ, অসুবিধা নেই। কিছু আগে একটা স্টেটমেন্ট এসছে, কে তার নাম আমি নেব না। সে বলছে ইন্ডাস্ট্রির 60% ডিরেক্টর রেপিস্ট। নো, তোমার কি মনে হয়? নো, কেন? হুম? আমি আমি জিজ্ঞেস করছি না, তোমার অ্যাসপেক্ট। মানে উনি বলেছেন ওনার স্বাধীনতা আছে, বাক না, স্বাধীনতা আছে। তোমার কি না, মনে হয়? আমার আমার জন্য না। হুম, মানে সে হয়তো ডিফারেন্ট সিচুয়েশনে পড়েছে, কিছু একটা হয়েছে, সেই জন্য ওনার নিজের বক্তব্য দিয়েছে। ফর মি না। হুম, আমার জন্য তো দেয়ার বিগেস্ট টিচার্স, আর আমরা অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা কিন্তু রোজ কিছু না কিছু শিখছি। হুম, আর সেটা শিখছি ফ্রম আর কো আর্টিস্ট আর দ্য ডিরেক্টর। সে কিন্তু আমাকে ডিরেক্ট করছে আমি কি করব কি করব না, তো হুম। আমার তো কোনোদিন এটা। এটা আমি অনেক পুরনো আর্টিস্টদের সঙ্গে কথা বলেছি, তারা হচ্ছে গিয়ে যে তাদের বক্তব্য যে এখন যারা কাজ করে তারা শিখে আসে না, উম, তাদের শেখার কোনো ইচ্ছে নেই, তারা পয়সার পিছনে দৌড়ায়, আহ, গুরুজনদের রেসপেক্ট করতে পারে না। উল্টো দিক থেকে আমি শুনি এরা এদের পুরনো গল্পগুলো বলে, আমাদের স্পেস দেয় না। তোমার ক্ষেত্রে এই যে পুরনো বা তোমার সিনিয়র যারা অ্যাক্টর আছে তাদের সঙ্গে রিলেশনশিপ মেকআপ রুমে কিভাবে ওয়ার্ক করে?
তাদের একটা মেকআপ তাদের একটা বড় বক্তব্য হচ্ছে গিয়ে ওই এদের সঙ্গে কি কথা বলবো, তো সারাদিন ফোনেই এর সময় কাটিয়ে দিচ্ছে, না নতুন কোনো শেখার ইচ্ছে আছে, না কোনো ইমপ্রুভমেন্টের ইচ্ছে আছে। এরা আসবে যা খুশি তাই বলতে পারে। না নট এবার অল দ্য টাইম। হুম হয়তো মানুষজন আছে আর অনেকজন থাকে ওরকম, মানে যারা সত্যি ফোনে থাকে। হুম বাট আমি আমি যখন আমার মানে আমার যে সার্কেলে আমার হুম হুম এজের হুম যারা ছিল তাদেরকে আমি খুব বিজি রাখতাম, হুম সারাক্ষণ কথা বলে বা কিছুতে সারাক্ষণ খুব বিজি রাখতাম, বা স্ক্রিপ্ট পড়ছি বা কিছু নিয়ে টপিকে ডিসকাস করছি, আম, কোনো প্যাম্পলেটস এসছে যেখানে অডিশন বা কিছু নিয়ে, এগুলো নিয়ে আমরা খুব কথা বলতাম, মানে লাস্ট সিরিয়াল তার আগে সব জায়গায় আমরা তাই করতাম। তো আমি সেটা দেখিনি যে সেরকম এনভায়রনমেন্টও তো পেতে হবে একটা মানুষের। হুম আর পার্সোনালি আমি এই কথাটায় আসছি কারণ হচ্ছে যখন আমি ফার্স্ট ইন্ডাস্ট্রিতে আসি হুম আমারও খুব ভয় লাগতো এদের সাথে কথা বলতে। হুম আমার মনে হতো কথা বললে মানে ওরা এত বড় একজন সেলিব্রিটি, তার সাথে আমি কথা বলবো কিভাবে নেবে। হুম সবাই তো ওয়েলকামিং হয় না, হুম নাও হতে পারে, মানে হুম আমি ফরচুনেট আমি ওয়েলকামিং পেয়েছি। আর যাদের আমার মনে হয়েছে সেরকম না, আমি মানে অ্যাপ্রোচই করিনি, হুম। মানে যেটা ঠিক মনে এটা হয়েছে আমি কিভাবে জাজ করো? আমি একটু ভাইবে বিশ্বাস করি। হুম আর একটু ওনাদের সার্কেলেও দেখি যে উনি কিভাবে সবার সাথে মেশেন। হুম। বাংলা সিনেমার হিরোইন মাসে কত টাকা ইনকাম করে যে 1 মাস কাজ করে বাকি 6 মাস চালিয়ে দিতে পারে যে টাকাটা পায় সেই টাকা? আমি ফিগার জানতে চাইছি না, হ্যাভ নো আইডিয়া। মানে তুমি যেটা পাও, তোমার লাইফস্টাইল আর তুমি মান্থলি যেটা ইনকাম করো, 1 মাস কাজ করে 6 মাস তুমি চালিয়ে দিতে পারো? তুমি এক সেখান মাস কাজ করে? হ্যাঁ, না মানে কত পরিমাণ, মানে ওইখান থেকে পরিমাণটা গেস করা যেতে পারে না? না চালিয়ে তো সেরকম 1 মাস কাজ করে 6 মাস কি করে হুম। চালাবে? আই মানে আমি ডোন্ট নো জানতে মানে। চাইছি যে একজন বাংলা সিনেমার হিরোইনের কত টাকা দেহাতি হয়, মানে পার ডে সে কত টাকা পায়, মজুরি পায়? 1 মাস তো, 6 মাস তো অফকোর্স চালাতে পারবে না। 2 মাস? 2-3 মাস হ্যাঁ। তার মানে লাখ টাকার কাছাকাছি পায় একটি না মেয়ে, পায় না? না আর একটু বেশি না কম বললাম? মানে এবার না লাইভলিহুডের ব্যাপারে উপরে ডিপেন্ড করে কে কত ল্যাভিশলি স্পেন্ড করছে। হুম এবার জানে যখন নেই, তা আমি কেন স্টারবাক্সে যাব? হুম। পাশের চায়ের দোকান থেকে তো চা খাওয়া যায়, মানে ব্র্যান্ড মেনটেন করার জন্য ওটা করতে হয় কি? এটাই তো, এটাই তো আবার হয়ে যায় না যে মানে নেই তাও খাওয়ার জন্য। আই ডোন্ট বিলিভ ওরকম কিছু আছে, মানে আমি ওটাতে বিলিভ তুমি করি না। মেট্রো ধরে এখন চলে যেতে পারবে? হ্যাঁ শিওর? হ্যাঁ আমি যাই, ওইটাই তো তখন বললাম না, হুম আমি অ্যাভেল করতে পারছি এই যে অপশনটা আমার কাছে, যে আই এম লাকি দ্যাট আমার অপশনটা আছে। হুম আমি এখন আমি বলছি আমি তো জাস্ট লাস্ট মান্থ কাজ শেষ হলো, আমি এখন অপশন খুঁজছি আমি এখান থেকে ব্যারাকপুর কি করে যাব। আমি জানি আমার কাছে মানে আই হ্যাভ সেভড ইনাফ, আমার পাপা সেইভাবেই সবকিছু ভাগ করে দিয়েছে, বাট স্টিল হুম আমি ভাবছি যে এখান থেকে তাহলে এই মেট্রো যাব, মেট্রো থেকে দমদম, দমদম থেকে ট্রেন, ট্রেন থেকে আবার অটো, বা ওখান থেকে পাপাকে বলবো পিক, মানে আই এম থিঙ্কিং অফ, আমি জানি যে আমাদের তো বেসিক্যালি এটা ফ্রিল্যান্সিং। হুম আমাকে আজকে নিল মানে কালকে নেবে, ইউ নেভার নো। তো আমাকে তো সেইভাবেই চলতে হবে, আমার লাইভলিহুড যেরকম বাড়ছে, হুম। যখন এখানেই থেমে আছে তখন আমাকে এটা ডিস্ট্রিবিউট করতে হবে। তুমি এই অভিনেত্রী যখন জয়েন করেছিলে, তো ভালো অভিনেত্রী হওয়ার জন্য কি করো? অভিনেত্রী থেকে ভালো অভিনেত্রী হওয়ার জন্য তোমার কি প্র্যাকটিস হয় বা তুমি কি প্র্যাকটিস করো? এই যে আমরা এভরিডে স্ক্রিপ্ট পড়ি, হুম সেটাকে নিজের মাইন্ডে আমরা রিভিউ করতে থাকি কি করব কি না করব, হুম একটা ডায়লগকে 10 রকম বলার চেষ্টা করছি হুম মানেটা সেম রেখে, হুম এইটা পার্সোনালি করাটা খুব ইম্পর্টেন্ট, কি আমি নিজে ফিল করছি হুম আলাদা বসে যেটা ভাবি, সেটা তো সেটাই আমার জন্য একটা প্র্যাকটিস। হুম। এর তার বাইরে আর কিছু থিয়েটার ওয়ার্কশপ বা অন্য ওয়ার্কশপ ওয়ার্কশপ আমি এরকম? করার খুব চেষ্টা করছি, বাট আমি পাচ্ছি না, আমার কয়েকজনের নাম আছে মাথায়, আমি পাচ্ছি না, আমি একজনের সাথে মানে ইচ্ছে আছে, মানে আমার সত্যি এক একটা ব্লকেজ থাকে না আর্টিস্টের হুম ভেতরে, হুম মানে আমি তো জাস্ট নতুন, আমার মধ্যে আমি জানি আমার কি কি ব্লকেজ, আমি জানি আমি এখনো মন খুলে হুম ক্যামেরার সামনে আমি হেসে উঠতে পারি না, হাসি কিন্তু আমি জানি আমি বিশ্বাস করতে পারছি না, হুম
এটা আমি জানি, আমি ফিল করি। তো সেটার জন্য আমি জানি আমাকে অনেক কিছু ওভারকাম করতে হবে, আমাকে একটা ওয়ার্কশপ নিতে হবে, বাট সেটা আমি করে উঠতে পারছি না, কারণ তাদের ওয়ার্কশপের সাথে মানে টাইম ম্যাচ করছে না, অনেক অনেক কন্ডিশনস থাকে। তো সেগুলো তো অফকোর্স, আর নিজের ক্রাফটটাকে ইমপ্রুভ করার জন্য যা করার, মানে আমি জানি না, অনেক মানুষের সাথে কথা বলে, এই যে আমি কথা বলছি, এটাও কিন্তু আমাকে অনেকটা সাহায্য করে। মানে আমি কি ভাবছি আর কিভাবে একটা সেন্টেন্স থ্রো করলাম, আমাকে পীযূষ দা ফার্স্ট ডিরেক্টর বলতো, তুই কেন বলছিস ওই দ্য 3 ওয়াইজ, দ্য 4 ওয়াইজ, ওগুলো প্র্যাকটিস কর। তো ওখান থেকেই তো আমার শেখা, ওখান থেকে। তো ওইগুলো করি। সোশ্যাল মিডিয়া কতটা অ্যাক্টিভ তুমি? অ্যাক্টিভ মানে কতটা? ফোন খোলা থাকে, বাট পোস্ট খুব কম। আমার হচ্ছে ওইটা। এখন তো এটা যেটা শুনছি সবাই ওটা নিয়ে বক্তব্য রাখছে, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার না থাকলে ভালো হ্যাঁ, এটা কাস্টিং আমাকে করে না। অনেকজন বলেছে, বাট আমি বিশ্বাস করি যে যারা দেখার তারা ঠিক দেখছে। ইনস্টাগ্রাম ফলো করে আমি জানি না ইনস্টাগ্রাম ফলো করছে কিনা, বাট হ্যাঁ, সবাই চাইবে যে তাদের তাদের যে কাজটা সেটা আরো 10 জন দেখুক থ্রু, মানে আমার যদি 1 মিলিয়ন থাকে, আজকে আমাকে এখানে ডাকা হয়েছে কারণ আমার 1 মিলিয়ন, এবার আমারটা দেখা মানে হচ্ছে এই পডকাস্ট দেখা, তো অফকোর্স এটাতে মাইলেজ পাবে। তো নিজের ওয়ার্কটা ইমপ্রুভ করার জন্য সবাই তো নিজের ওয়ার্কটা করবেই, আর সেটার জন্যই সবাই হয়তো বলে যে ফলোয়ার্স দেখে দেখছে, মানে ফলোয়ার্স দেখা মানে হচ্ছে ওই সিরিয়ালটাও হয়তো 10 জন দেখবে। তোমার কি মনে হয় ফলোয়ার তোমার কাজের দিকে টার্ন হয়, মানে তোমার ইন জেনারেল ধারণা কি? আই ডোন্ট নো, এটা আমি কোনোদিন ভাবিনি, কারণ আমাকে অনেকজন বলেছিল যে এটা করতে হবে, রিলস বানাতে হবে, বাট বিকজ আমি অলরেডি ওয়ার্ক করছিলাম, মানে আমি কন্টিনিউ, টাচউড, মানে প্রেজ দ্য লর্ড, আমি টানা কাজ করছিলাম বলে সেটা আমার কোনোদিন মাথায় আসেনি। আই ডোন্ট নো, কোনো আইডিয়া নেই এই বিষয়ে আমার। বেশ, আমরা মোটামুটি যা কথা বলতে চেয়েছিলাম আর আমার কাছে যে কাগজপত্র দেওয়া হয়েছিল, সব তা কাভার। তা মোটামুটি আমি সবটাই খানিকটা কভার করে ফেলতে পেরেছি। তো আমার যেটা মানে, তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আনফিল্টার্ড কথাবার্তাই হয়েছে আমাদের, জানি না এবার আপনারা একটু জাজ পলিটিক্যালি করবেন। কারেক্ট। হ্যাঁ, এটা আমার তরফ থেকে নয়, আমার তরফ থেকে একদম মন খুলে আমি বলেছি, আপনি জানেন। এবার আপনারা দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।